প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। পরিমাণগত রসায়নের পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে আমরা জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। জারণ বিজারণ পার্ট 2 তে জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। সবাই একটু খাতা কলম হাতে নাও। জারণ বিজারণ নিয়ে আলোচনা করব এবং এই জারণ বিজারণ সংক্রান্ত যে ম্যাথ আছে এই ম্যাথটা নিয়ে আমরা একটু তোমাদেরকে পুরো ব্যাপারটা সহজ করে দেব। একটু মাথায় রাখবা যে আমি যা যা পড়াবো ইনশাল্লাহ তাই আসবে। তোমরা এইগুলোই শুধু প্র্যাকটিস করবে, এর বাইরে প্র্যাকটিস করার আপাতত কোনো দরকার নাই। শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তাহলে তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে এই জারণ বিজারণ এই টপিকটা থেকে একটা সিকিউ আসে। একটা সিকিউ কি আসে, মানে এই জায়গা থেকে একটা সিকিউ আসবে এবং এমসিকিউ তো অবশ্যই আসে। এবং সিকিউতে কি আসে, জারণ বিজারণ সমতাকরণ, অর্থাৎ জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ। জারণ বিজারণ, এই যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ, এই যে অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ একটা পার্ট আসে। আর আরেকটা হচ্ছে ম্যাথ আসে। ম্যাথটা কি, একটা ম্যাথ আসবে। ম্যাথটা হচ্ছে যে লোহার পরিমাণ নির্ণয় করো। এই যে লোহার পরিমাণ নির্ণয় করো। এই পয়েন্টটা একটু আসে, একটু মাথায় রাখবা। লোহার পরিমাণ নির্ণয় করো, একটা পয়েন্ট আসে। আর লাস্টে যে পয়েন্টটা আসে একটু মাথায় রাখবা, লাস্টে সেটা হচ্ছে ভেজালের পরিমাণ, মানে আকরিকে ভেজালের পরিমাণ। যে আকরিকে ভেজালের পরিমাণ আসে। সো একটু কমন সেন্স খাটাবা, এর ভিতর থেকে তোমাদের পুরো পূর্ণাঙ্গ সিকিউ প্রশ্ন আসবে। তখন থেকে এই কনসেপ্টটা যদি এখন দেখো, এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে তোমাকে কি অ্যাকচুয়ালি পড়তে হবে। অ্যাকচুয়ালি তুমি যদি শতভাগ কমন পড়তে চাও তাহলে তোমার 8টা বিক্রিয়া লাগবে, মানে 8টা বিক্রিয়া প্র্যাকটিস লাগবে। 8টা বিক্রিয়া প্র্যাকটিস করতে হবে আর কি। 8টা বিক্রিয়া অ্যাকচুয়ালি 8টা বিক্রিয়া প্র্যাকটিস করলে হয় না, তোমার আসলে 2টা বিক্রিয়া প্র্যাকটিস করলে হয়ে যায়। তাহলে তোমার জন্য বাকিগুলো পানির মতো সোজা। তার মানে হচ্ছে, মানে কনসেপ্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে আয়রনের সাথে মানে ফেরাস সালফেটের সাথে KMnO4 এর বিক্রিয়া, যে KMnO4 এর বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে ফেরাস সালফেটের সাথে, দেখো ফেরাস সালফেটের সাথে K2Cr2, যে K2Cr2O7 এর বিক্রিয়া, প্লাস অ্যাসিড থাকবে, আবার ডট আমরা এগুলো সমতা করব। তারপর দেখো 2 নম্বর হচ্ছে এই যে H2C2O4 অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 এর বিক্রিয়া। তারপর দেখো 4 নাম্বার, এই যে 4 নাম্বার এই তাহলে এই ইয়ার সাথে অক্সালিক অ্যাসিডের সাথে, এটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটার সাথে K2Cr2O7 এর বিক্রিয়া। তাহলে দেখো প্লাস অ্যাসিড থাকবে, এটা স্বাভাবিক। দেন দেখো এই 4টা বিক্রিয়া। তারপর দেখো আরও 2টা বিক্রিয়া যদি তুমি আরও ভালো করে পড়তে চাও, তাহলে দেখো এই যে H2S এর সাথে এই যে KMnO4 এর বিক্রিয়া। তারপর দেখো 6 নাম্বার হচ্ছে এই যে H2S এর সাথে K2Cr2O7 এর বিক্রিয়া। তাহলে দেখো এই কয়টা বিক্রিয়া, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা শিখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপরেও মাঝে মাঝে যে H2O2 সাথে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে আসে, যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 সাথে KMnO4 এর বিক্রিয়া। আর লাস্টে যেটা আসে, সেটা হচ্ছে যে 8 নাম্বারটা আমি এই পাশে দেখি, যে 8 নাম্বার একটু দেখো। এই 8 নাম্বারটা হচ্ছে দেখো এই 6 7 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 7-এর পর 8, এই 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনটা, যে একটু ভালো করে দেখো, যে H2O2 সাথে K2Cr2O7 এই বিক্রিয়াগুলো যদি বুঝো তোমার আর কিচ্ছু লাগবে না, মানে এই বিক্রিয়াটাই তোমার লাগবে। মাঝে মাঝে আয়োডিমিথিও আসে যদি প্রশ্ন কঠিন হয়। আমার কাছে মনে হচ্ছে এত কিছু দরকার নেই, তুমি শুধু, যেহেতু তোমার এখন অবস্থা ইমার্জেন্সি, তুমি শুধু এই কনসেপ্টটা শুধু মাথায় রাখবা, দ্যাটস ইট। যদি বিক্রিয়াটা বুঝো, মানে এই কনসেপ্টটা বুঝো, তোমাকে যেরকম বিক্রিয়া দেওয়া হোক না কেন তুমি পারবা, মানে যেরকম বিক্রিয়া দেওয়া হোক না কেন তোমাকে আটকাতে পারবে না। শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। আমি আবার বলছি কি ক্লিয়ার রাখবা, কনসেপ্ট রাখবা। এই বিক্রিয়াগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি এবং এই বিক্রিয়া থেকে আমরা ম্যাথ যদি করতে পারি, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার বলছি, আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার। আমাদেরকে এখানে কোনো ঝামেলা করতে হবে না, কিছুই করতে হবে না। তো প্রথমে একটু একদম বেসিক যদি চিন্তা করি আমরা, একটু খেয়াল করো বেসিকটা কি, দেখো একটু ভালো করে খেয়াল করো। বেসিকটা কি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বেসিকটা হচ্ছে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। আমি আবারও বলছি, কি বলতো, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। তো তোমাকে এই অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, কি বলতো, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। তো তাহলে এটা তো আমরা জানি, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, এটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের পড়া। কিন্তু জারণ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। তো জারণটা দেখো, ধাতু যারা
ধাতু কিন্তু ইলেকট্রন ছাড়ে, যেমন গ্রুপ 1 মৌল, গ্রুপ 1-এর মৌল, এই যে গ্রুপ 1-এর মৌল, তারা সবসময় একটা ইলেকট্রন থাকবে, এখানে তাদের জারণ সংখ্যা +1। গ্রুপ 2-এর মৌল, যে গ্রুপ 2-এর মৌল, তারা সবসময় দুইটি ইলেকট্রন ছাড়বে, এখানে তাদের জারণ সংখ্যা হচ্ছে +2। গ্রুপ 3-এর মৌল দেখো, গ্রুপ 3-এর মৌল, তাদের জারণ সংখ্যা হচ্ছে +3, তার মানে 3টে ইলেকট্রন ছাড়তে পারবে। যেমন মনে করো সোডিয়াম, সর্ববহিষ্ঠ স্তরে একটা ইলেকট্রন থাকে, তাহলে সে একটা ইলেকট্রন ছাড়বে। যেমন মনে করো ম্যাগনেসিয়াম, সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রন থাকে, সে 2টা ছাড়বে। যেমন মনে করো অ্যালুমিনিয়াম, সর্ববহিষ্ঠ স্তরে 3টে ইলেকট্রন থাকবে, সেটা ছাড়বে। এটাই কিন্তু অধাতুর ক্ষেত্রে দেখো, এই যে অধাতুর ক্ষেত্রে এই অধাতু যেটা করে, যেমন মনে করো 17 নম্বর গ্রুপ, এই যে 17 নম্বর মৌল, এই গ্রুপ 17 নম্বর মৌল, তারা কি করে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এটা কিন্তু বেসিক। তার মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যে ফ্লোরিন, ক্লোরিন, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন এবং আয়োডিন, এরা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে। অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করে। মাঝে মাঝে ব্যতিক্রম হয়, যে পারক্সাইডে অক্সিজেনের যদি পারক্সাইড, যে H2O2-তে, এই যে H2O2-তে অক্সিজেনের জারণ সংখ্যা, যে H2O2-তে এই অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, H2O2-তে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। ব্যতিক্রম তো থাকবে, স্বাভাবিক এগুলো। তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে, বেসিকগুলো ক্লিয়ার রেখে বাকিগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন পরিবর্তনশীল জারণ সংখ্যা কারা প্রদর্শন করে? যেমন মনে করো আয়রন, এই যে আয়রন 2+ হতে পারে, আয়রন 3+ হতে পারে। তো মনে রাখবা, ধাতু জারিত হয় কিন্তু ধাতব আয়ন বিজারিত হয়, মানে ধাতব আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা বিজারিত হবে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সো বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে, না হলে কনসেপ্টটা একদম বুঝবে না। আবার দেখো কপার, এই যে যেমন মনে করো এখানে সালফারের জারণ সংখ্যা +2 হতে পারে, +4 হতে পারে। সালফারের জারণ সংখ্যা +6 হতে পারে, সালফারের জারণ সংখ্যা -2 হতে পারে। তার মানে অনেকগুলো হতে পারে। যেমন কপার Cu+ হতে পারে, Cu2+ হতে পারে, Stannous Sn2+ হতে পারে, Sn4+ পরিণত হতে পারে। তারপর হচ্ছে প্লাম্বাস, এই যে Pb2+ পরিণত হতে পারে, আবার Pb4+ পরিণত হতে পারে। তার মানে এদের জারণ সংখ্যা ব্যতিক্রমধর্মী, তার মানে এরা জারিত বিজারিত দুইটাই হতে পারে। সো বিক্রিয়াতে তুমি দেখতে পারবা যে অ্যাকচুয়ালি তারা জারিত হচ্ছে না বিজারিত হচ্ছে, সেখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা জারক কোনটা বিজারক। তো মনে রাখবা, যার জারণ ঘটে সে অন্যের বিজারণ ঘটায়, সুতরাং সে বিজারক। যার বিজারণ ঘটে সে অন্যের জারণ ঘটায়, সুতরাং সে জারক। তাহলে যার জারণ ঘটে, তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করো, যার জারণ ঘটে, বেসিক, এই যে বেসিক, যার জারণ ঘটে সে বিজারক, যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে, দেখো যার বিজারণ ঘটে সে জারক। তো একটু খেয়াল করো, যে জারণ যদি হয়, মানে ইলেকট্রন যদি ছাড়ে, ধনাত্মক চার্জ বাড়বে। তো যেমন দেখো ফেরাস থেকে যদি ফেরিকে পরিণত হয়, যে Fe2+ থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে ফেরিকে পরিণত হয়, Fe3+ পরিণত হয়, তাহলে এটা জারণ বিক্রিয়া, জারণ। তাহলে জারণ করছে কার? ফেরাসের। উৎপাদের কখনো জারক বা বিজারক হয় না, বিক্রিয়কে জারণ বা বিজারণ করে, এটা মনে রাখবা, উৎপাদের হবে না। তাহলে আবার যদি তোমার যদি এমন হয় যে মনে করো এটা তাহলে জারণ করছে, আবার যদি দেখো এই যেখানে যেমন মনে করো ম্যাঙ্গানিজ 7++7 মানে 7+7, সে 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ যদি পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করেছে, বিজারণ। তো বিজারণ যদি হয়, তাহলে বিক্রিয়া যদি বিজারণ হয়, তাহলে দেখো ধনাত্মক চার্জের পরিমাণটা কমছে। তো তাহলে এর জারণ ঘটেছে, সুতরাং এ কি বলতো? বিজারক। আর এর বিজারণ ঘটেছে, সুতরাং এ জারক। তুমি একটু খেয়াল করো, তাহলে যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। তাহলে এর বিজারণ ঘটেছে, সুতরাং সে জারক, এই যে জারক। দেখো বিজারণ ঘটেছে, জারক, আর এর জারণ ঘটেছে, সুতরাং সে বিজারক, এই যে বিজারক। সো এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। জারক বা বিজারক বিক্রিয়ক থেকে হয়। সো কনসেপ্ট যদি সহজভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য পান্তাবাদ। যেমন মনে করো কোনো একটা বিক্রিয়াতে যদি চার্জের পরিবর্তন করে, যেমন Stannous ক্লোরাইড, তো ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে, এখানে SnCl4 হয়েছে, প্লাস এখানে মানে SnCl4 হয়েছে, দুই মূলের সাথে যদি বিক্রিয়া করো, দুই মূলের সাথে, তো তাহলে এখানে আমাদের বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। কিভাবে? দেখো, ভালো করে দেখো, যে Sn2+ থেকে Sn4+ পরিণত হয়েছে। ফাইন, এখানে আর দরকার নেই, ফাইন। তো এখন আমাকে বলো, এই বিক্রিয়াটাতে সমতা যদি করি, তাহলে আগে তার জারণ সংখ্যা +2 ছিল। ক্লোরিন থেকে আমরা জানতে পারি ক্লোরিনের -1, আর তাহলে Sn হচ্ছে +2। কেমনে? কারণ 2টা ক্লোরিন তার সাথে যুক্ত আছে, তার মানে -2টা। তাহলে এই যদি -2 হয়, তাহলে +2 হবে। তাহলে এর জারণ সংখ্যা 0, তো তাহলে এখানে তুমি খেয়াল করো যে এই জায়গাতে ক্লোরিন কয়টা? 4টার মধ্যে 2টার জারণ সংখ্যা -1 আছে, কিন্তু আর 2টার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। তো তাহলে দেখো এই Snটা সে 2টা ইলেকট্রন ছেড়ে Sn4+ পরিণত হয়েছে, তাহলে তার জারণ ঘটেছে, সুতরাং সে বিজারক। আর এর বিজারণ ঘটেছে, সুতরাং সে জারক।
তো তাহলে এবার আমাকে বলো, এই যে ক্লোরিনটা সে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে 2টা ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে এই যে জারণ এবং বিজারণ যুগোৎপাতভাবে ঘটে, তাহলে কোনো একটা বিক্রিয়াতে যদি জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তখন সেক্ষেত্রে কি মনে করবা, বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। মনে রাখবা, অদক্ষেপণ বিক্রিয়া কখনো জারণ বিজারণ বিক্রিয়া নয়। আমি আবার বলছি কি বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে অদক্ষেপণ বিক্রিয়াটা কি স্যারকে একটু দেখাচ্ছি। দেখো অদক্ষেপণ বিক্রিয়াটা কি, যেমন মনে করো তুমি কোনো একটা যৌগের মধ্যে অদক্ষেপিত হচ্ছে, তাহলে সেই অদক্ষেপণ বিক্রিয়াটা কখনো জারণ বিজারণ বিক্রিয়া না। তাহলে মনে রাখবা অদক্ষেপণ বিক্রিয়া, যে অদক্ষেপণ বিক্রিয়া, এই যে অদক্ষেপণ বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া নয়। এই যে বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া নয়, সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া নয়, বিজারণ বিক্রিয়া নয়, বিক্রিয়া নয় সাধারণত। তো এখানে যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমার যদি সহজভাবে চিন্তা করো, যেমন মনে করো সিলভার নাইট্রেট দ্রবণে, দেখো সিলভার নাইট্রেট দ্রবণে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করো, এই সোডিয়াম ক্লোরাইড যোগ করো, অথবা সোডিয়াম ক্লোরাইড লবণে যে সিলভার নাইট্রেট যোগ করো, দেখো সিলভার ক্লোরাইডে কি হয়েছে বলো, অদক্ষেপ পড়ছে। এখানে তার জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা জারণ সংখ্যা +1 ছিল, এটা জারণ সংখ্যা +1 ছিল, এটা জারণ সংখ্যা -1 ছিল, এটা জারণ সংখ্যা +1 ছিল, এটা জারণ সংখ্যা -1। তার মানে কি, কনসেপ্টটা বেসিকটা মাথায় রাখবা। দেন এটা অদক্ষিপ্ত হয়েছে, এটা জারণ সংখ্যা +1 -1, তার মানে জারণ বিজারণ মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে সোডিয়াম নাইট্রেট হয়েছে। তাহলে এটা জারণ সংখ্যা +1 -1, তার মানে জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই, সেই কারণে সেটা কি হবে, অদক্ষেপ, এটা অদক্ষিপ্ত হয়েছে। জারণ বিজারণ বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া বলে, কি বলা হয়, নন রেডক্স বিক্রিয়া। তাহলে কোন একটা বিক্রিয়াতে তুমি দেখবা যে যদি চার্জের যদি পরিবর্তন না ঘটে, কিসের পরিবর্তন, চার্জের পরিবর্তন যদি না ঘটে, তাহলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া বলা যাবে না, তাহলে সেটাকে জারণ বিজারণ বিক্রিয়া কোনোভাবেই বলা যাবে না। সো কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তাহলে সহজ। এখন আসো কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়। কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়, যে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়, কেন্দ্রীয় মূলের, যেটা এমসিকিউতে আসে, কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়, সংখ্যা নির্ণয় একটু মাথায় রাখবা। কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়টা কি একটু ভালো করে দেখবা। তাহলে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয়টা একটু খেয়াল করো, তাহলে তুমিও পারবা বা তুমিও বুঝবা। কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা কি আমি একটু দেখাচ্ছি, কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটাকে আমি দেখাচ্ছি। দেখো মনে করো K2Cr2O7, এটাতে এটা হচ্ছে কেন্দ্রীয় মূল। তাহলে এখানে এটা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করবা, কেন্দ্রীয় মূলকে তুমি X ধরো, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 × 2। কেন বুঝা +1, কারণটা হচ্ছে পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়তে পারে, যেহেতু গ্রুপ 1 এর মূলক, মানে যে সারণীতে গ্রুপ 1 এর মূল হচ্ছে পটাশিয়াম, সে একটা ইলেকট্রন ছাড়তে পারে, সেখানে +1। আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখো, ক্রোমিয়াম হচ্ছে 2টা, আর তুমি জানো না, ক্রোমিয়ামকে X ধরো, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি X ধরো, X ধরতে পারো, এই যে X, এই যে টুয়াইস X ধরতে পারো, এখানে টুয়াইস X ধরলাম, প্লাস এখানে -2 × 7, -2 কেন, কারণ অক্সিজেনের জারণ হচ্ছে -2 সাধারণত যেটা হয়, আর ওভারঅল পুরো অণুর চার্জ হচ্ছে 0 = 0। তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে কি পেলা, যে এখানে দেখো 2 পেলা, এখানে টুয়াইস X পেলা, এখানে -14 পেলা, = 0। তো সুতরাং X দেখো প্লাস কত বলো, 7 × 14 = 2, তাহলে +6 দেখো, তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, মানে তাহলে তোমার জন্য কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা নির্ণয় করা কোনো ব্যাপার না। ঠিক সেম ভাবে আমি যদি বলি KMnO4 কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা কত, K2Cr2O7 হলো KMnO4 এর কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা কত, তাহলে তুমি দেখো এখান থেকে পটাশিয়াম হচ্ছে +1, প্লাস এখানে ম্যাঙ্গানিজকে X ধরো, প্লাস এখানে -2 × 4, ওভারঅল চার্জ হচ্ছে 0। তাহলে এখানে বা দিয়ে, তাহলে এখানে কত হচ্ছে 1 + X, এটা X দাও যাতে বুঝতে সুবিধা হয়, X প্লাস -8 হচ্ছে 0। তাহলে বা এই X +7, তার মানে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। তাহলে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাগুলো আসে পরীক্ষায়। সো এইভাবে তোমাকে বুঝে নিতে হবে যে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা কত। যেমন মনে করো H2C2O4, এই যে H2C2O4, এটা কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা কত। তো তাহলে এখানে C2, তো তাহলে তুমি দেখো, তাহলে এখানে 1 × 2, কারণ এটা জারণ সংখ্যা +1, প্লাস এখানে কার্বনের জারণ সংখ্যাকে X ধরো, তাহলে টুয়াইস X, প্লাস -2 × 4, তাহলে ওভারঅল তার কত হচ্ছে 0, তাহলে পুরো অণুটা 0। তাহলে এখানে বা যদি দাও, তাহলে 2 + টুয়াইস X -8 = 0। সুতরাং X যদি কাটাকাটি যায়, তাহলে এখানে +3 হবে, দেখো +3। তো তার মানে এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3, কার্বনের জারণ সংখ্যা কত বলো, +3। সো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, মানে তুমি যদি বিষয়টা বুঝতে পারো, তাহলে তোমার কাছে আর একদমই টেনশন মনে হবে না। শুধু টেনশন না, একদমই তোমার কাছে কোনো কিছু মনে হবে না। সো কনসেপ্টটা ক্লিয়ার করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর কিছু দরকার হবে না, দ্যাটস ইট, আর কিছু দরকার হবে না। ওকে ফাইন, এবার তুমি আসো, এরপরে যেটা, যে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা তোমার লাগবে, পরীক্ষা 1 নম্বরের জন্য লাগবে। তারপর তোমাকে বিক্রিয়া বলবে যে কোনটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে,
যে অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা একটু লাগবে তোমাদের, অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। কোন একটা মৌলের একই সাথে জারণ এবং বিজারণ যদি উভয় ঘটে তখন সেটাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। তার মানে একই কোন একটা মৌলের মধ্যে যদি থাকে যে দুইটা জিনিসই থাকবে একসাথে জারণ এবং বিজারণ দুইটাই থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়াটা কি? এই যে Na2CO2 এগুলো তো আমি দেখালাম এইমাত্র। সোডিয়াম, এই যে সোডিয়াম টেট্রাথায়োনাইডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা 2.5। এই যে সোডিয়াম টেট্রাথায়োনাইডের জারণ সংখ্যা কত বলো? কত? প্লাস 2.5। এটা H2S হবে, H2 হয়ে গেছে, H2S হবে। তো তাহলে একটু চিন্তা করো যে সোডিয়াম টেট্রাথায়োনাইড এটা জারণ সংখ্যা কত বলো তো? সোডিয়াম টেট্রাথায়োনাইড এটা জারণ সংখ্যা হচ্ছে কত হবে বলো? প্লাস 2.5, মানে সালফারের জারণ সংখ্যা। আচ্ছা, আমি যেটা বললাম অসামঞ্জস্যতা বিক্রিয়া, সেটা আমি একটু দেখাচ্ছি। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা তোমাকে খুবই দরকার হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। যে অসামঞ্জস্যতা বিক্রিয়া, এই অসামঞ্জস্য বিক্রিয়া এখান থেকে আমরা শিখতে পারি। দেখাচ্ছি, আমি অ্যাকচুয়ালি তোমাকে যেটা লাগবে সেটাই পড়াচ্ছি, এর বাইরে কোনো কিছু পড়াচ্ছি না। কেন বলো তো? কারণটা হচ্ছে যে তুমি যদি অতিরিক্ত পড়ো, তোমার তো এমনিতেই তোমার একটু পড়াশোনা একটু কম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার পড়াশোনাটা একদমই দেখবে যে মনে থাকবে না। তো সেখানে আমি যা লাগবে শুধু সেক্ষেত্রে সেটাতেই ফোকাস দিচ্ছি, যাতে করে তোমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। দেখো, এই অসামঞ্জস্যতা বিক্রিয়াতে তুমি যদি একটু দেখো, এই অসামঞ্জস্য বিক্রিয়াতে দেখাচ্ছি। দেখো, যে রেডক্স বিক্রিয়াতে তুমি একটু দেখো, যে রেডক্স বিক্রিয়ায় কোনো অনুষ্ঠিত একটি মৌলের একই সাথে জারণ এবং বিজারণ উভয় ঘটে তখন সেটাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। তাহলে দেখো, একটা উদাহরণ দেখো, যে একই সাথে জারণ এবং বিজারণ করবে। আমি আবার বলছি, উভয় সাথে একই সাথে কি করছে? জারণও করছে, বিজারণও করছে। আমি আবার বলছি, একই সাথে কি করছে? জারণও করছে, বিজারণও করছে। যদি একই সাথে জারণ এবং বিজারণ উভয় ঘটে, আমি আবার বলছি, একই সাথে যদি জারণ এবং বিজারণ উভয় ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলছি। তো এটা আমি কি বলতেছি বলো? অসামঞ্জস্যতা বিক্রিয়া বলছি। তাহলে একটু চিন্তা করো যে এখানে ক্লোরিনের দিকে তাকাও, এই যে ক্লোরিনের দিকে তাকাও, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু এখানে 0। দেখো, ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু 0, কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা এই জায়গাতে -1 আর এই জায়গাতে +1। তো তুমি একটু চিন্তা করো, একই মৌল একই সাথে জারিত এবং বিজারিত দুইটা হয়েছে, তো সেই কারণে বিক্রিয়াটার নাম হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে এখানে এই যে অসামঞ্জস্যতা এমসিকিউতেও আসে, এটা এমসিকিউতেও অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আসবে। আমি আবার বলছি, এমসিকিউতেও অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আসবে। আমি আবার বলছি, কি বলতো? এমসিকিউতেও অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আসবে। সো এই অসামঞ্জস্যতা বিক্রিয়াটা তোমাকে একটু পড়তে হবে। তারপর হচ্ছে ম্যাথ তোমাকে জানতে হবে, একটা বেসিক ম্যাথ তোমাকে জানতে হবে। বেসিক ম্যাথ হচ্ছে কোন একটা বিক্রিয়াতে ম্যাথ জানতে হবে। দেখো, ম্যাথটা কি? এবার তোমাকে ম্যাথের সূত্র জানতে হবে, যে ম্যাথের সূত্র জানতে হবে। ম্যাথের সূত্রটা কি আমি একটু লিখে দিচ্ছি। যেমন দেখো, একদম কমন সেন্স খাটাবে। দেখো, আমরা সবাই জানি যে, মানে সহজভাবে তুমি চিন্তা করো যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি হয়, তাহলে বিক্রিয়াতে কয় মোলের সাথে বিক্রিয়া করে সেটা আমরা জানি। তাহলে এখানে এই এস অফ মানে ঘনমাত্রা অফ অক্সিডেন্ট মানে জারক, এই যে জারক ইন্টু ঘনমাত্রা অফ বিজারক, এই যে বিজারক। তাহলে মৌল অফ জারক, মৌল অফ বিজারক। তাহলে এই মৌল অফ বিজারক, এখানে জারক হবে, দুইটা জারক, এখানে জারক, কিন্তু এই জায়গায় দেখো মৌল অফ বিজারক, মানে মোল মানে ঘনমাত্রা ইন্টু আয়তন। আয়তন যদি লিটার এককে থাকে, মৌল ইজিগুলো কি বলে? যে মৌল ইজিকুল হচ্ছে ঘনমাত্রা ইন্টু আয়তন, ঘনমাত্রা ইন্টু আয়তন। আয়তনটা কি এককে? আয়তনটা অবশ্যই লিটার একক হইতে হবে। লিটার একক হইলে তখন আর কোনো কাহিনী নেই। তাহলে ঘনমাত্রা ইন্টু আয়তন যদি লিটার একক, মৌল অফ এখানে বিজারক ইজিকুল টু, দেখো এটা মানে তুমি দেখবা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়া করে তখন এই মানে তুল্য সংখ্যার একটা ব্যাপার থাকে। তো তুমি লিখবা তুল্য সংখ্যা, তাহলে মানে এক্স আর ওয়াই, এক্স দিবে এখানে ওয়াই দিবা, তার মানে এটা তুল্য সংখ্যা। তার মানে কি? জারকের তুল্য সংখ্যা আর বিজারকের তুল্য সংখ্যা, দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। জারকের তুল্য সংখ্যা আর বিজারকের তুল্য সংখ্যা, মানে জারকেরটা বিজারকের কাছে যাবে। তার মানে কি? যদি একটা বিক্রিয়াতে যদি এমন হয়, যেমন মনে করো ফেরাস সালফেট, এই যে ফেরাস সালফেট, আর এখানে KMNO4 অথবা K2Cr2O7, তো তুমি একটু চিন্তা করো, মানে এটা 6 মোল বিক্রিয়া করছে এটা 1 মোলের সাথে, যদি এরকম হয়, মানে 6 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে, এটা বেসিক। যদি বিষয়টা এরকম হয়, এটা জারক, এটা জারণ করে, এটা বিজারক, এটা হচ্ছে জারক। তো তুমি একটু চিন্তা করো, 6 মোল বিক্রিয়া করছে কয় মোলের সাথে? 1 মোলের সাথে। একটু ভালো করে খেয়াল করো, 6 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে। তো তুমি একটু চিন্তা করো যে এই আয়রনের যে আয়রনটা যেটা দেখতে পাচ্ছ, এই আয়রনটা একটু ভালো করে খেয়াল করো, এই যে আয়রনটা সে কার সাথে বিক্রিয়া করছে? 6 মোলের সাথে বিক্রিয়া করছে, এটা 6 মোল। মানে এই পটাশিয়াম ডাইক্রোমেটটা আয়রনের 6 মোলের সাথে বিক্রিয়া করছে। তার মানে সমতা বিধান করতে গেলে
এই 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে। তো তুমি এখন চিন্তা করো যে এখানে এই জায়গাতে মানে এই পয়েন্টটাতে তুমি দেখো এখানে 6 দিলা, এখানে 6, যে এখানে 6, তার মানে কি 6 আর এখানে কত দিলে 1। এখন যদি তুমি চিন্তা করো অঙ্ক করার সময় যদি করো, তাহলে তুমি অঙ্ক করার সময় অনেকভাবে করতে পারো। অঙ্কগুলো কিভাবে করতে পারো আমি একটু বলতেছি। যে 1 মোল বিক্রিয়া করে তুমি এখানে লিখতে পারো যে 6 মোল, যে 1 মোল, এই যে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্স টু 6 মোল, দেখো 6 মোল এই যে এই আয়রন Fe2+, এভাবে লিখতে পারো। তো এখন তুমি একটু চিন্তা করো যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার জন্য সহজ হবে। সেটা হচ্ছে মোল সমান কি বলো, ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে বা দিয়ে। তো তুমি এখানে তুমি দেখো যে ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে ঘনমাত্রা মোল অফ K2Cr2O7 মোল অফ, তাহলে এই মোল অফ K2Cr2O7 এটা তুমি দিতে পারো S অফ K2Cr2O7 ইন্টু ভি অফ K2Cr2O7 ইজ ইকুয়াল টু, তুমি একটু দেখো যে 6 ইন্টু, দেখো 6 ইন্টু, তাহলে এখানে কত এই যে S অফ Fe2+ ইন্টু ভি অফ Fe2+। তো তাহলে এখন আমাকে বলো, যদি তুমি এটা জানো, মান জানো, অথবা তুমি এটার মূল সংখ্যা দিয়ে করতে চাও, তাহলে তোমার জন্য কোনো ব্যাপার। এখন তুমি একটু খেয়াল করো যে এটাকে যদি তুমি এই পাশে আনো আর এটাকে যদি তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে তোমার অঙ্কটা কীভাবে হবে। দেখো যে এখানে যদি তুমি 6টাকে নিচে নিয়ে আসো, এই যে 1 এখানে 6, তো তার হিসাবটা কি হচ্ছে এই S অফ এই Fe2+ ইন্টু বি অফ Fe2+, আর এখানে দেখো S অফ K2Cr2O7 ইন্টু বি অফ K2Cr2O7। তো এখন একটু চিন্তা করো যে এটা তুল্য সংখ্যা কত বলে, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই তুল্য সংখ্যাটা ইম্পর্টেন্ট, মানে কতটা ইলেকট্রন ছাড়তে পারবে বা কতটা গ্রহণ করতে পারবে। তো তাহলে এখন তুমি জানো যে এটা একটা ইলেকট্রন, মানে এটা তুল্য সংখ্যা 1 কেন, কারণ এটা ফেরাসটা এই যে Fe2+টা সে একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ এ পরিণত হয়। তাহলে এখানে তুমি যদি একটু চিন্তা করো যে Fe2+টা এই যে Fe2+টা সে একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ এ পরিণত হয়, তাহলে এটা তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা এই X আর Yটা তুল্য সংখ্যা দিতে পারবা তুমি চাইলে, মানে এইভাবে দিয়ে অঙ্ক করো, তাহলে এই একটা তুল্য সংখ্যা দিয়ে অঙ্কগুলো সহজ। তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, এটাও তুল্য সংখ্যা, তার মানে কি এটা হচ্ছে এটা তুল্য সংখ্যা, আর এটা হচ্ছে বিজারকের তুল্য সংখ্যা ইন্টু এই ওয়াইটা হচ্ছে বিজারকের তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তো এইভাবে যদি আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে আমাদের অঙ্কটা পানির মতো সোজা হয়ে যায়, মানে আর কোনো ঝামেলা থাকে না। তো এইভাবে আমরা দেখাবো, এইভাবেও দেখাবো, আবার অঙ্ক মানে সাধারণ নিয়মও দেখাবো। সো এটা নিয়ে তোমার কোনো ঝামেলা থাকার দরকার নেই, শুধু কনসেপ্টটা মাথায় ঢুকলেই হবে, আর কিছু লাগবে না। তুল্য সংখ্যা দিয়ে যদি করো তার মানে এখান থেকে হিসাবটা আমি ক্লিয়ার করে দিলাম। দেখো এটা এই পাশে যদি আসে এটা এই পাশে আসবে, তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 1 আর এটা তুল্য সংখ্যা হচ্ছে 6, তার মানে 6টা ইলেকট্রন সে গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো দেখো আমি তোমাকে করাই নাই, তাহলে তুমি বুঝার কোনো কারণ নাই, কিন্তু তারপরেও তোমাকে আমি প্রাথমিকভাবে দেখালাম, কিন্তু অঙ্ক যখন করতে যাবো তখন তোমার কাছে সহজ মনে হবে। দ্যাটস ইট। তাহলে এই ম্যাথ ক্যালকুলেশনটা লাগবে, দ্যাটস ইট। ম্যাথ ক্যালকুলেশনটা যদি না পারো তাহলে মানে কিছুই পারবে না, সোজা কথা। ম্যাথ ক্যালকুলেশনটা পারতেই হবে। এখন দেখো আমি তোমাকে যেটা জারণ বিজারণের যে মেইন যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, দেখো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, 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 জারণ বিজারণ অর্ধবিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখন তুমি দেখো যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটাকে একটু ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে আমরা এই যে প্রথম 1 নাম্বার যে ফেরাস সালফেটের সাথে, দেখো ফেরাস সালফেটের সাথে আমরা K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করাবো। দেখো সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করাবো, একটু দেখো। তো ফেরাসটা ফেরিক সালফেটে পরিণত হবে, দেখো FeSO4 ফেরিক সালফেটে পরিণত হবে, আর ক্রোমিয়ামটা ক্রোমিয়াম সালফেটে পরিণত হবে, ক্রোমিয়াম সালফেটে। তাহলে ক্রোমিয়াম যদি নিই 3, তাহলে এখানে গেল প্লাস, এখানে পানি উৎপন্ন হবে, আর প্লাস এখানে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার প্রাথমিক বিক্রিয়া। তো পরীক্ষাতে এরকম দেওয়া থাকবে না, পরীক্ষাতে তোমাকে উদ্দীপকটা দেওয়া থাকবে যে এরকম এরকম একটা দেওয়া থাকবে। এরপরে যে অ্যাসিড অম্লীয়, এই যে অম্লীয়, এখানে অম্লীয় থাকবে, অম্লীয় K2Cr2O7, এটার উপর দিয়ে এখানে আয়রন Fe2+। তোমাকে বলবো যে এরকম একটা আয়রনের টুকরা দেওয়া থাকবে। তো এরকম যদি উদ্দীপক থাকে, মানে উদ্দীপকটা হবে এরকম, যে উদ্দীপক, এটা উদ্দীপক। তো উদ্দীপকে তুমি কি করবা, তুমি যে কাজটা করবা, উদ্দীপকটা ভাঙলে তো প্রথমে এই আয়রনটা সে H2SO4 এর সাথে অম্লীয় যখন হবে H2SO4 চিন্তা করবা, তাহলে যে আয়রন সালফেট, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো এই পদটা হচ্ছে উদ্দীপক, এটা উদ্দীপক,
এই যে উদ্দীপক। দেন তুমি এবার দেখো ফেরাস সালফেট আবার অম্লীয় H2SO4 থাকবে, আবার CaO7 থাকবে, দেন বিক্রিয়াটা সমতা করতে পারবা। কিন্তু পরীক্ষাতে এরকমই দেওয়া থাকে, অনেক সময় উদ্দীপক এরকম দেওয়া থাকে। কিন্তু এখন আমাকে এই জায়গাতে কি কাজটা করতে হবে একটু দেখো, জারণোদ্দ বিক্রিয়া, এরপর হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া করতে হবে। আমি আবার বলছি কি বিক্রিয়া বলতো, জারণোদ্দ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া। আমি আবার বলছি কি বলতো, জারণোদ্দ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া। সো কনসেপ্টটা মাথা রাখবা। আমি আবার বলছি কি বলতো, জারণোদ্দ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া। এই ব্যাপারটা আমাকে মাথায় রাখবা। তাহলে মাথায় রাখলে একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এদিকে তাকাও, এটা জারণ সংখ্যা হচ্ছে +2, আর পরবর্তীতে তাহলে ফেরাসটা ফেরিকে পরিণত হয়েছে, তাহলে জারণ সংখ্যা হচ্ছে +3। আবার দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে এখানে +6, আর এখানে তার জারণ সংখ্যা হচ্ছে +3। তো তার মানে কি দেখতে পাচ্ছ, যে ফেরাসটা ফেরিকে পরিণত হয়েছে এটা, আর এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। আমি আবার বলছি এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। সো বেসিক ইজ বেসিক। সো কনসেপ্টটা মাথা রাখবা, দ্যাটস ইট, আর কিছু না। তো তাহলে এবং দেখো কনসেপ্টটা যদি মাথায় থাকে, তাহলে দেখো এই ফেরাসটা জারণোদ্দ বিক্রিয়া, তাহলে কীভাবে আমার মতো করে লিখবা, দেখো জারণোদ্দ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো এই ফেরাস সালফেট, যে ফেরাস সালফেট, যে ফেরাস 2+টা, সে একটা ইলেকট্রন ছেড়ে ফেরিকে পরিণত হয়েছে, Fe3+ পরিণত হয়েছে। এখানে আর কিছু লিখিও না। তাহলে তুমি যেহেতু বেসিকটাই শুধু মাথায় রাখবা, আর কিছু লেখা দেয়। এবার হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া, দেখো বিজারণোদ্দ বিক্রিয়া, বিজারণোদ্দ বিক্রিয়া, বিজারণোদ্দ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। শুধু আমার সাথে শুধু কনসেপ্টটা দেখবা। তো বিজারণোদ্দ বিক্রিয়া তুমি একটু দেখো, যে জাস্ট বেসিকটা, আর কিছু না। যে Ca2Cr2, তার মানে Cr2O7 2- সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা ইলেকট্রন গ্রহণ করছে। একজনে গ্রহণ করে 3টা, মানে +6 ছিল তো একজন, পরে +3-তে পরিণত হয়েছে, তার মানে একজনে গ্রহণ করে 3টা। তার মানে একটা ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, সে +6 ছিল, সে 3টে ইলেকট্রন গ্রহণ করে সে ক্রোমিয়াম 3+এ পরিণত হয়। তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু ক্রোমিয়াম এখানে 2টা আছে, যে ক্রোমিয়াম কয়টা আছে, 2টা আছে, 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে একটু দেখো, এই অক্সিজেন যতটা থাকবে, এই অক্সিজেন যতটা থাকবে তার দ্বিগুণ পরিমাণে H+ হবে, দ্যাটস ইট। সো তাহলে এটা সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 6টা ইলেকট্রন, যে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। আর অক্সিজেনটা এই 14টা H+ দিতে হবে, 14টা H+। কেন, ওই বিজারণ বিক্রিয়ার সাথে তোমার পানির পরিণত করতে হবে, মানে অ্যাসিড বিক্রিয়া করে, অ্যাসিডের যে H+টা সেটা এখানে একসাথে লিখতে হবে, মানে 7টা। তার মানে 7টাকে প্রশমিত করতে, 7টা অক্সিজেনকে প্রশমিত করতে আমাদের 14টা H+ থাকবে। তো তাহলে একটু দেখো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে এখানে এই ক্রোমিয়ামটা তার কয়টা, 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে 2টা ক্রোমিয়াম 3+এ পরিণত হবে, প্লাস এখানে 7 অণু পানিতে পরিণত হবে, 7 অণু পানি। তার মানে এটা এবং এটা বিক্রিয়া করে 7 অণু পানিতে পরিণত হয়েছে। এই কনসেপ্টটা মাথায় রাখবো, মানে যতটা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে, এবং এটা পরস্পরকে পানিতে পরিণত করবে। দ্যাটস দ্য পয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। কয়টা ছাড়বে, কয়টা গ্রহণ করবে, এটাই শুধু তোমার জানা থাকলে হবে। তাহলে এটা ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা, মুখস্থ। এটা ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা, ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা। শুধু এই পয়েন্টটা মাথায় রাখবে। আমি আবার বলছি, ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা, ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা, ছাড়বে একটা, গ্রহণ করবে 6টা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তো তাহলে এখন একটু চিন্তা করো, যে তোমার মাথার মধ্যে আসবে, দেখো কি আসবে, দেখাচ্ছি। দেখো একজনে গ্রহণ করছে 6টা, ছাড়ছে একটা, তাহলে সমতা কি হয়েছে, সমতা হয়নি। আমি আবার বলছি, একজনে গ্রহণ করছে 6টা কিন্তু ছাড়ছে একটা, তাহলে সমতা হয়েছে, সমতা হয়নি। তাহলে সমতা যদি করতে হয়, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে একটু মনে রাখবা, সমতা যদি করতে হয়, আমি আবার বলছি, সমতা যদি করতে হয়, যেই কাজটা করতে হবে একটু মাথায় রাখবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তো তাহলে তুমি একটু দেখো, মানে কনসেপ্টটা দেখবা, আর কিচ্ছু লেখার দরকার নেই। তুমি দেখো যে এই জায়গাতে 6টা ইলেকট্রন 6 দিয়ে যদি গুণ দাও, এই যে 6 দিয়ে গুণ দাও, তাহলে 6টা হয়ে গেছে। তাহলে এটা 1 নং সমীকরণ দিচ্ছ, আর এটাকে 2 নং সমীকরণ দাও, তাহলে আর এটাই কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। দেখো ইলেকট্রনের সমতা হয়ে গেছে। তাহলে কেন 6 দিয়ে গুণ করলাম, মিলানোর জন্য। তোমাকে অবশ্যই ইলেকট্রনের সংখ্যা মিলাতে হবে, মানে যতটা ছাড়বে ততটাই গ্রহণ করবে, মিলাতে হবে। এখন দেখো এই দুটোটাকে যদি তুমি যোগ করে দাও, দেখো যোগ করে দাও, দেখো যোগ করো, একদম আমি যেভাবে করছি এইভাবে, আর কিছু দেখো যোগ করলে দেখো এই 6টা আয়রন Fe2+ প্লাস ক্রোমিয়াম যে Cr2O7 2- প্লাস এখানে 6 কাটাকাটি যাবে, প্লাস 14টা, যে 14টা H+ আয়ন তৈরি হয়েছে। তো তুমি এখন দেখো যে এটা ফেরিকে পরিণত হয়েছে, তাহলে এই Fe3+, দেন দেখো ক্রোমিয়ামটা, এই যে ক্রোমিয়াম প্লাস এখানে 2টা Cr3+ উৎপন্ন প্লাস 7 অণু পানি। এখন কিন্তু আমার এখানে কি হয় না বলো, এটাকে কঙ্কাল সমীকরণ বলে, যোগ করে, এই যে যোগ করে, দেখো যোগ করে, তাহলে এটাকে কঙ্কাল সমীকরণ বলে। কি বলে এটাকে, কঙ্কাল সমীকরণ বলে। আমি আবার বলছি, এটাকে কি বলা হয় বলো, কঙ্কাল সমীকরণ বলা হয়। তাহলে এই কঙ্কাল সমীকরণটা যদি তুমি একটু করো, তাহলে দেখো কঙ্কাল সমীকরণটা আমরা যদি দর্শকায়ন যোগ করি, তাহলে দর্শকায়ন মানে কি, তার মানে এটার সাথে যেগুলো ছিল এগুলো যোগ করবো। তাহলে ফেরাসটা ফেরাস সালফেট, তাহলে দর্শকায়ন যদি যোগ করি আমি, তাহলে আমি এখানে লিখতেছি পাশে দিয়ে দর্শকায়ন যোগ করে,
দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে, যোগ করে। তো দর্শক আয়ন যদি যোগ করি তাহলে দেখো এই 6টা ফেরাস সালফেট প্লাস এই যে এটা পটাশিয়াম ডাইক্রোমেট Ca2CR2O7। তো এখন চিন্তা করো যে সালফিউরিক অ্যাসিডে একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে H2SO4 মধ্যে H+ থাকে 2টা, তাহলে আমার দরকার সালফিউরিক অ্যাসিড কয়টা? H+ দরকার 14টা। তাহলে আমি 7 অণু যদি দিই, যে 7 অণু দিই, এই 7 অণু যদি দিই তাহলে এখানে আমার কত মিলে গেছে? 7টা H2SO4। তুমি এখন দেখো ফেরিক সালফেট যদি দিই, ফেরিক, এই যে ফেরিক SO4। তো তুমি একটু চিন্তা করো আয়রন কয়টা আছে? 6টা। আয়রন কয়টা? 6টা। তো তাহলে এখানে 2টো হয়েছে, তাহলে 3 এই যে 6টা মিলাইতে হবে, তাহলে 3 দুগুণে 6, যে 3 মিলাইলাম। তাহলে এখানে তো আমার এটা ভুল হয়েছে, এখানে 6 দিতে হবে, 6, হ্যাঁ, নাহলে তো আমার মিলতেছে না 6। তো তাহলে এবার আমাকে বলো 6 দিলাম, 6 দেওয়ার পরে এবার দেখো ক্রোমিয়াম, যে ক্রোমিয়াম সালফেট, তাহলে এটা যোজনী এখানে, এটা যোজনী, তাহলে ক্রোমিয়াম দেওয়া লাগতেছে না। প্লাস 7 অণু পানি দিলাম, 7 অণু পানি দিলাম। এবার দেখো আমার পটাশিয়াম সালফেট দিতে হবে একটা, কেন? কারণ এই জায়গাতে আমার পটাশিয়াম আছে যে একটা, আর সালফেট একটা মিলে যাবে। এখন যদি সারাদিন মিলাও সমতা হয়ে গেছে, তাহলে দেখো 1 মোল বিক্রিয়া করে, তাহলে কয় মোলের সাথে? 6 মোল। এই যে কিছুক্ষণ আগে আমি লিখলাম যে 1 মোল বিক্রিয়া করে, যে 1 মোল বিক্রিয়া করে 6 মোল বিক্রিয়ার সাথে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 1 মোল ইজিকুয়াল 6 মোল। তো এবার মোলকে তুমি গ্রামও নিতে পারো তোমার ইচ্ছা মতো। তো আমি এটা বোঝার জন্য তোমাকে লিখলাম যে 1 মোল ইজিকুয়াল 6 মোল। তো তাহলে এখন যদি আমি একান্তর করি, এটা এখানে নিয়ে যাই, এটা এখানে আসলে তাহলে 1, তাহলে এটা তুল্য সংখ্যা দিয়ে যদি চিন্তা করে অঙ্ক করি, এই তুল্য সংখ্যা দিয়ে যদি অঙ্ক করি তাহলে আমার অঙ্কটা মিলে যাচ্ছে। দ্যাটস ইট। এইটাই মূলত এটা বুঝাতে চাইছিলাম, তুল্য সংখ্যা দিয়ে বুঝাতে চাইছিলাম আর কি। কোনো একটা অঙ্ক তুল্য সংখ্যা মানে কি? যতটা ইলেকট্রন ছাড়বে সেটা তার, অথবা যতটা গ্রহণ করবে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো দিয়ে যে অঙ্ক করা হয়, তাহলে অঙ্কগুলো পানির মতো সোজা, শুধু সোজা না, পানির মতো সোজা। দ্যাটস ইট, মানে একদম পানির মতো সোজা, আর কোনো ঝামেলা নাই। দ্যাটস ইট, ওকে ফাইন। এবার আসো একটা গেল, এই একটা জারণ বিজারণ অর্ধবিক্রিয়া গেল, তাহলে সমতাটা করলো একটা। এবার দ্বিতীয় নম্বর বিক্রিয়াতে আসো, একটু ভালো করে খেয়াল করো। দ্বিতীয় নম্বর বিক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করো। দ্বিতীয় নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া দেখো। 2 নম্বর বিক্রিয়াটা কি একটু ভালো করে খেয়াল করো, যে ফেরাস সালফেট ঠিক আছে, তার সাথে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো H2SO4। তো বিক্রিয়া যদি করে তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করবা। তো তাহলে এখন আসো কি আসতেছে আমার এখানে? আমার আসতেছে দেখো ফেরিক সালফেট চলে আসছে, যে ফেরিক সালফেট চলে আসছে, যে ফেরিক সালফেট প্লাস কি আসতেছে? ম্যাঙ্গানিজ সালফেট, দেখো ম্যাঙ্গানিজ সালফেট আসতেছে, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস আমার কি আসতেছে? পানি আসতেছে, পানি প্লাস আমার এখানে পটাশিয়াম সালফেট আসতেছে। এটা হচ্ছে আমার, দেখো ম্যাঙ্গানিজটা আগে তার জারণ সংখ্যা কত ছিল? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল আগে হচ্ছে +7, পরে কত হয়েছে বলো তো? +2 তে পরিণত হয়েছে। আর ফেরাসের জারণ সংখ্যা +1 +2 ছিল, পরে +3 তে পরিণত হয়েছে। তাহলে একটু চিন্তা করো যে কনসেপ্টটা দেখো, ফেরিক সালফেট এর যোজনী এখানে গেছে, এটা যোজনী এখানে আসছে। তো কনসেপ্টটা খেয়াল করো, জারণোদ্ধ বিক্রিয়া। এবার আমরা জারণোদ্ধ বিক্রিয়া লিখবো, জারণোদ্ধ বিক্রিয়া একটু বেসিকটা খেয়াল করবো। আমি যেভাবে লিখি সেভাবে যদি করতে পারো তাহলে একদম কয়টা ছাড়ছে কয়টা গ্রহণ করছে এনাফ, আর কিচ্ছু লাগবে না। তো জারণোদ্ধ বিক্রিয়াতে তুমি দেখো, এই যে জারণোদ্ধ বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো। তাহলে ফেরাসটা, এই যে ফেরাসটা, এই Fe2+টা একটু ভালো করে দেখো, এই যে Fe2+টা, এই যে Fe2+টা সে একটা ইলেকট্রন ছেড়ে সে ফেরিকে পরিণত হয়েছে। দেখো একই বিক্রিয়া বারবার 3+ পরিণত হয়েছে, 3+ পরিণত হয়েছে। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়েও পরে আগে আমরা লিখবো। এবার বিজারণোদ্ধ বিক্রিয়া দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো। তাহলে একটু দেখো যে এই জায়গাতে কি ঘটনাটা ঘটবে, কনসেপ্টটা দেখবা, আর কিচ্ছু দরকার হবে না। দেখো কনসেপ্টটা দেখবা, বিজারণোদ্ধ বিক্রিয়া। আমি আবার বলছি কি বিক্রিয়া বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু ভালো করে খেয়াল করো, কি বিক্রিয়া বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া। তো তাহলে তুমি একটু দেখো, তোমার জন্য সহজ হবে। দেখো একটু কনসেপ্টটা দেখো, তাহলে তোমার জন্য সহজ হবে। আর যদি কনসেপ্টটা না দেখো তাহলে কঠিন মনে হবে। দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াতে এই ম্যাঙ্গানিজটা, এই যে MnO4, এটা সহ লিখবা মাইনাস, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? আগে +7 ছিল, পরে +2 তে পরিণত হয়েছে, তাহলে 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। এটা মুখস্থ রাখতে হবে। এখন 5টা ইলেকট্রন গ্রহণ করছে, ওকে ফাইন মানলাম। অক্সিজেন 4টা, তাহলে 8টা H+ লাগবে, যে 8টা H+ লাগবে মানে পানি হওয়ার জন্য। তাহলে দেখো ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়েছে, আর এই জায়গাতে 4 অণু পানি পরিণত হয়েছে, 4 অণু পানিতে, যে এইটা এবং এটা অক্সিজেন যতটা থাকবে হাইড্রোজেন তার ডাবল থাকবে পানিতে পরিণত হওয়ার জন্য। তো এখন একটু চিন্তা করো, ছাড়ছে কয়টা রে বাবা? ছাড়ছে দেখো, এইদিকে দেখো, এটা ছাড়ছে এখানে একটা, কিন্তু গ্রহণ করছে এখানে কয়টা? দেখো এই যে ছাড়ছে একটা, গ্রহণ করছে 5টা, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবে, যে 5 দিয়ে গুণ করবা, নাহলে সমতা মিলবে না। তাহলে এই যে 5 দিয়ে সমতা মিলে, তাহলে এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। এই যে মিলানোর পরে এবার দেখো তুমি কি করবা? দেখো যোগ করো, যে যোগ করে, তাহলে যোগ করে দেখো 5টা
ফেরাস Fe2+, তারপর দেখো প্লাস ম্যাঙ্গানিজ, এই যে পারম্যাঙ্গানেট আয়ন, প্লাস এখানে 8টা H+, ওকে ফাইন, 8টা H+, এখানে একটু মাথা রাখবা। তারপরে দেখো এটা যখন করবা তখন তুমি দেখো এই 5টা Fe3+, প্লাস এই যে ম্যাঙ্গানিজ Mn2+, প্লাস এখানে 4 অণু পানি, একটু ভালো করে খেয়াল করো, 4 অণু পানি। তো এখন তুমি একটু দেখো বা তোমার চিন্তা করো যে এখানে একটার সাথে দেখো, এই একটার সাথে 5টা বিক্রিয়া করছে, মানে এক অণুর সাথে 5 অণু, তাহলে তুমি ওখানে সমতা করতে পারবা। তাই এই দুটো মুখস্থ রাখবা যে এক অণুর সাথে 5 অণু আর ওটা এক অণুর সাথে 6 অণু, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা। আচ্ছা, এখন যদি আমি মানে জিনিসটাকে যদি সমতা করি, দর্শক আয়ন যোগ করি, দেখো দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যখন যোগ করব, দর্শক আয়ন যোগ করব, যোগ করে দর্শক আয়ন যখন যোগ করব, তখন দেখো এই ম্যাঙ্গানিজটা দর্শক আয়ন যখন যোগ করবো, আমি আবার বলছি কে আয়ন যোগ করবো, দর্শক আয়ন যখন যোগ করবো, তখন দেখো কি ঘটনাটা ঘটবে, একটু ভালো করে খেয়াল করো। দর্শক আয়ন যখন যোগ করবো, মনোযোগ সহকারে খেয়াল করো, দর্শক আয়ন যখন যোগ করবো তখন কি হচ্ছে দেখো, এই 5টা ফেরাস সালফেট, এই যে ফেরাস সালফেট, একটা KMnO4, ওকে ফাইন। এবার 4 অণু H2SO4 হবে। 4 অণু কেন বলো তো, কারণ এখানে 8টা আছে, 4 অণু। এখন যদি বিক্রিয়া করি তাহলে ফেরিক সালফেট হবে, ফেরিক সালফেটের সংজ্ঞাটা আগে লিখবে, দ্যাটস ইট। এখন দেখো ফেরিক আছে কয়টা বলো, 5টা, কিন্তু এখানে লিখছি 2টা, তাহলে এখানে 5/2 দিতে হবে, কারণ সমতা মিল করার জন্য, আমার ভগ্নাংশ হোক প্রথমে, কোনো সমস্যা নেই। প্লাস এখানে ম্যাঙ্গানিজ দিলাম 2+ ম্যাঙ্গানিজ সালফেট দিলাম, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 4 অণু পানি দিলাম। আর এখানে পটাশিয়াম সালফেট হাফ অণু হবে। কেন হাফ অণু হবে আমি বলি, কারণ পটাশিয়াম আছে এখানে একটা, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে হাফ অণুই হবে। তাহলে এটা দেখতে বিশ্রী লাগতেছে, মানে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আমি কি করবো, 2 দ্বারা গুণ করবো, দেখো 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে যদি গুণ করি তাহলে দেখো কি হচ্ছে, 2 দ্বারা যখন গুণ করি তাহলে সমতাটা আমার একদম অ্যাকুরেট হয়ে গেল। তখন 10টা ফেরাস সালফেট, এই যে তোমরা যেটা পড়ো, 2টা KMnO4, তখন এখানে 8টা সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এখানে হবে 5 অণু, 5 দুগুণা 10টা Fe2, এই যে Fe2SO4 3, তারপর হচ্ছে এখানে 2 দিয়ে যদি গুণ করছি, 2টা ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 8 অণু পানি হবে, প্লাস এখানে পটাশিয়াম সালফেট হবে, যে পটাশিয়াম সালফেট হবে, দ্যাটস ইট। সো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, মানে আমরা বলছি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে যেরকম দেওয়া হোক না কেন আটকাতে পারবে না। আমি আবার বলছি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে যেরকম দেওয়া হোক না কেন কোনোভাবে আটকাতে পারবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে যেভাবে দেওয়া হোক না কেন কোনোভাবেই কি করতে পারবে না বলো, আটকাতে পারবে না। পারবে না মানে পারবে না, সোজা কথা, মানে তোমাকে কোনোভাবেই তোমাকে আটকাতে পারবে না। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো। তাহলে এখন তোমার 1 মোলের সাথে 5 মোল বিক্রিয়া করা যে কথা, 2 মোলের সাথে 10 মোল বিক্রিয়া করা একই কথা, দ্যাটস ইট। তো তুমি এটাকে তো চাইলেও ম্যাথ যখন করবা তখন 2 মোল ইজ ইকুইভ্যালেন্স 10 মোল তুমি লিখতে পারবা, 2 মোল ইজ ইকুইভ্যালেন্স টু 10 মোল লিখতে পারবা। এই হচ্ছে কনসেপ্ট। মানে বিক্রিয়াতে তোমার এই দুইটা বিক্রিয়া একদম পারো না পারে, এই দুইটা বিক্রিয়া মুখস্থ করে ফেলতে হবে, মানে একদম মানে এনি হাও মুখস্থ করতে হবে। আর এটা মুখস্থ রাখতে হবে, যদি বিক্রিয়া না পারো, 1 মোল বিক্রিয়া করে 5 মোলের সাথে এটার KMnO4, আর ওখানে বিক্রিয়া করে 1 মোল 6 মোলের সাথে, এই যে 1 মোল 6 মোলের সাথে, এই যে 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে, এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। যে 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে, এই দুইটা জিনিস মাথায় রাখতেই হবে, এনি হাও মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। তো তাহলে এবার আসো 2টা গেল, এবার হচ্ছে তৃতীয় নাম্বারটা দেখো, 3 নাম্বারটা সেম কাহিনী। দেখো 3 নাম্বারটা এই H2S এর সাথে, দেখো H2S এর সাথে প্লাস K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো H2SO4। তো বিক্রিয়া যদি করে তাহলে তুমি একটু দেখো, H2Sটা সালফারে পরিণত হবে, এটা মনে রাখবা, প্লাস ক্রোমিয়াম সালফেটে পরিণত হবে, ক্রোমিয়াম সালফেট যোজনী 2, আর এখানে পানিতে পরিণত হবে, পটাশিয়াম সালফেট হবে তো অবশ্যই, প্লাস পানিতে পরিণত হবে, যে পানিতে পরিণত হবে। সো বিক্রিয়াগুলো একটু ভালো করে খেয়াল করবা, দ্যাটস ইট। বিক্রিয়া যদি ভালো করে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না, সোজা কথা, তোমাকে আর কেউ আটকাতে পারবে না বিক্রিয়া। এখন দেখো এই জায়গাতে কি ঘটনাটা করতেছে, দেখো একটু বুঝে নাও, যে এটা জারণ সংখ্যা হচ্ছে -2, পরে 0 হয়ে গেছে, তার মানে জারণ হয়েছে। এটা জারণ সংখ্যা +6 ছিল, পরে জারণ সংখ্যা +3 তে পরিণত হয়েছে, আর বাকিগুলো জারণ মানে কোনো পরিবর্তন নেই। তাহলে দেখো জারণোদ্ধ বিক্রিয়া, দেখো জারণোদ্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, একটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমিও পারবা। তাহলে এখন আসো জারণোদ্ধ বিক্রিয়াতে, তুমি দেখো এই SeS2- সেই 2টি ইলেকট্রন ছেড়ে সালফারে পরিণত হচ্ছে, ওকে ফাইন, মানলাম, এখনো কিছু করবো না। এবার আমি বিজারণোদ্ধ বিক্রিয়া লিখবো, দেখো বিজারণোদ্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, একটু ভালো করে খেয়াল করো, বিজারণোদ্ধ বিক্রিয়া। তো বিজারণোদ্ধ বিক্রিয়াতে তুমি একটু দেখো যে এখানে দেখো যে ক্রোমিয়ামটা, এটা কিছুক্ষণ আগে তুমি দেখেছো Cr2O7 2-, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার কয়টা লাগবে, 14টা H+ লাগবে। তো তাহলে দেখো ক্রোমিয়াম 3+ পরিণত হবে, একদম মুখস্থ হয়ে যাবে করতে করতে, প্লাস এখানে 7 × 14, যে 7টা H2O পানি হয়ে যাবে।
এখন দেখো এই গ্রহণ করছে কয়টা বলো, 6টা, ছাড়ছে কয়টা, 2টা। তো তাহলে কি সমতা হয়েছে, হয় নাই। তাহলে বা দিয়ে এই জায়গাতে তুমি বা দিয়ে, এই যে বা দিয়ে এই 3 দিয়ে যদি গুণ করে দাও 2 মাইনাস, তাহলে এই জায়গাতে 6টা ইলেকট্রন হবে, এই জায়গাতে 3টা এস হবে। তখন তুমি সমীকরণ দিতে পারো 1 নাম্বার। কেন? তাহলে 3 দিয়ে কেন গুণ করছি বলো তো? সমতা করার জন্য। দ্যাটস দ্য পয়েন্ট। কয়টা ছাড়ে কয়টা গ্রহণ করে, এটাই হচ্ছে আমার মূল দরকার। আর কিচ্ছু দরকার নেই, শুধু কয়টা ছাড়ে কয়টা গ্রহণ করে এটা মুখস্থ রাখতে পারলে আমার জন্য পানির মতো সোজা। আর এখানে অক্সিজেন যতটা থাকবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে। এখন যদি তুমি বিক্রিয়া করো, এটাকে 2 নং সমীকরণ দাও, তাহলে 1 আর 2 যদি তুমি সমতা করো তাহলে প্লাস করো, তো তাহলে দেখো 3টা S2 মাইনাস প্লাস ক্রোমিয়াম, ক্রোমিয়াম এই যে ক্রোমেট O7 2 মাইনাস প্লাস এখানে 14টা S প্লাস। যদি বিক্রিয়া করে তুমি একটু দেখো যে 3টা S প্লাস 2টা ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7টা পানি H2O। তো তাহলে এখন আমাকে বলো যে এখনো সমতা হয় নাই, তাহলে সমতা মানে সমতা হয়েছে কিন্তু দর্শক কঙ্কাল, এটাকে কঙ্কাল সমীকরণ বলে। এটাকে কি সমীকরণ বলে? কঙ্কাল বা স্কেলেটাল ইকুয়েশন। এটা হচ্ছে কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ, এটাকে কঙ্কাল সমীকরণ বলে। তাহলে এটাকে স্কেলেটাল ইকুয়েশনটাকে যদি আমি দর্শকায়ন যোগ করি, তাহলে দেখো দর্শকায়ন যদি যোগ করি তাহলে কি হবে, দেখো দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করে তাহলে দর্শকায়নটা যোগ করি। দেখো একটু ভালোভাবে দেখো দর্শকায়নটা কীভাবে যোগ করতেছি, একটু ভালোভাবে দেখো। এই 3টা হাইড্রোজেন সালফাইড H2S, এই যে H2S প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট দিলাম O7 প্লাস। দেখো এখানে একটা টুইস্ট আছে, এখন সালফিউরিক অ্যাসিড কয়টা দিবা, দ্যাটস দ্য পয়েন্ট। মানে এই জায়গাতে সালফিউরিক অ্যাসিড তুমি কয়টা দিবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এই জায়গাতে সালফিউরিক অ্যাসিড কয়টা দিবা। তুমি একটু খেয়াল করো যে কনসেপ্টটা দেখো, আর কিচ্ছু লাগবে না। দেখো এখানে অলরেডি এইচ দরকার 14টার মধ্যে 6টা অলরেডি আছে। দেখো 14টার মধ্যে 6টা অলরেডি আছে, যে 6টা অলরেডি আছে, এই যে 6টা অলরেডি আছে, যে 6টা অলরেডি আছে। তো 6টা অলরেডি যদি থাকে তাহলে আর দরকার কয়, 8টা। তাহলে এখানে 8টা মানে 4টা H2S, যে 4টা H2SO4, এই যে H2SO4। দেখো 4 দুগুণে 8, 8 আর 6 কত, 14 মিলে গেছে। দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী, না অন্য কোনো কাহিনী নেই। প্লাস এখানে ক্রোমিয়াম সালফেট, এটা যদি নিয়ে এখানে যাবে, প্লাস 7 অণু পানি হবে। ওকে ফাইন। দেন তোমার কি হবে, পটাশিয়াম সালফেট হবে লাস্টে, পটাশিয়াম সালফেট, যে পটাশিয়াম সালফেট। এখন দেখো সারাদিন মিলে গেছে, দ্যাটস ইট। এই কনসেপ্ট। তাহলে 1 মোল বিক্রিয়া করে কয় মোলের সাথে বলো, 3 মোলের সাথে। এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। এখন দেখো সেম কাহিনী, যে 4 নাম্বার যদি মানে এটাকে যদি আমি ওখানে করি, দেখো সেম বিক্রিয়া যদি 4 নাম্বারে করি, আমি এখানে এটাকে একটু নিলাম, আমি দেখাচ্ছি। তোমরা একটু বেসিক খাটাও, তাহলে তোমার যদি একটু মনস্তাত্ত্বিকভাবে যদি একটু চিন্তা করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো এই সেম জিনিসটাকে আমি কি করবো, দেখো এই সেম জিনিসটাকে আমি কি করতেছি, দেখো একদম সেম জিনিসটাকে আমি, দেখো এদিকে তাকাও, এই যে সেম জিনিসটাকে আমি এখানে নিয়ে আসতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। সেম জিনিস, জাস্ট আমি এটাকে কি করবো, দেখো অ্যাডজাস্ট করে দেবো, অ্যাডজাস্ট করে দিচ্ছি, ফাইন। এখন তুমি দেখো এটার পরিবর্তে আমি এখানে কি লিখবো, দেখো এই জায়গাতে আমি K2Cr2O7, দেখো এই জায়গাতে আমি কি লিখবো, এই জায়গাতে KMnO4 লিখবো। দেখো KMnO4, আর কোনো কাহিনী নেই, আমি একদম কাহিনী। দেখো আমি এটা বাদ দেবো, কেন বাদ দেবো, সমতা যেহেতু আমি এখনো করিনি, এটা বাদ দেবো। দেন বীজাণুর মধ্যে বিক্রিয়া, যেহেতু আমি আরেকটা বিক্রিয়া লিখবো, তাহলে আমি পুরো এটা কাটিয়ে দিচ্ছি বুঝার জন্য। দেখো কনসেপ্টটা যদি বুঝে থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, দ্যাটস ইট। কনসেপ্টটা যদি বুঝে থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না, দ্যাটস দ্য পয়েন্ট। এখন দেখো একটু খেয়াল করো, জাস্ট কনসেপ্টটা একটু দেখবো, আর কিচ্ছু লাগবে না। দেখো এখানে আমি যদি এখানে এটা কি, দেখো এটা, এখন দেখো এই জায়গাতে আমি যাই, ওকে। তাহলে এখানে KMnO4 দেবে, দেখো KMnO4। তাহলে দেখো এটা কয়টা গ্রহণ করবে, এটা +7, তাহলে এটা ম্যাঙ্গানিজ সালফেট হয়ে যায়, ম্যাঙ্গানিজ সালফেট, তার মানে +2-তে পরিণত হবে। দেখো এটা তখন আমার 4 নাম্বার হয়ে যাচ্ছে, 4 নাম্বার, এই যে 4 নাম্বার, দেখো 4 নাম্বার। তো তাহলে সেম ভাবে আগে এটা 2টা যেরকম ছাড়ছে, ওকে ফাইন, নো প্রবলেম। তাহলে এটা কয়টা গ্রহণ করবে, দেখ এই ম্যাঙ্গানিজটা MnO4 মাইনাসটা, সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে এবং তার কাছে 4টা কি, 4 দুগুণে 8টা, 8টা H প্লাস লাগবে। দেখো 8টা H প্লাস। তো তাহলে এখন চিন্তা করো, ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়েছে, প্লাস এখানে 4 অণু পানি হবে, 4 অণু পানি হবে। তাহলে সমতা, দেখো একজনে ছাড়ছে কয়টা, 2টা, আর গ্রহণ করছে 5টা, তাহলে সমতা হয়েছে, হয় নাই। তো আমাকে যে কাজটা করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে 5 দিয়ে যদি গুণ করি, দেখো 5 দিয়ে গুণ করে 5S2 মাইনাস 10টা ইলেকট্রন, তাহলে এখানে 5টা S, এটাকে 1 নং সমীকরণ দিব, এই যে 5টা S, এই যে 5টা S। এখন দেখো এই সমতা যদি করতে, এটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে বা 2টা MnO4 প্লাস 10টা ইলেকট্রন সমতা করার জন্য, প্লাস এখানে 8 দুগুণে 16টা H প্লাস।
কনসেপচুয়াল একদম কোনো ঝামেলা ছাড়া, তাহলে দুইটা mn, এই যে দুইটা না, দুইটা mn 2 প্লাস 8 অণু পানি, তাহলে এগুলো 2 নং সমীকরণ দিয়ে একদম পানির মতো সোজা, বুঝলে সোজা, না বুঝলে কঠিন। এখন দেখো সমীকরণে 1 ও 2 যদি যোগ করো, সমীকরণ 1 প্লাস 2, যে 1 প্লাস 2 যদি যোগ করো, সমীকরণ 1 এবং 2 যদি যোগ করো, তাহলে কি হচ্ছে দেখো, সমীকরণ 1 এবং 2 যোগ করো, ভালো করে দেখো, সমীকরণ এবং 2 যোগ করো, যোগ করে দেখো এই 5টা সালফার হচ্ছে, দেখো 5টা সালফাইড প্লাস 2টা MnO4 প্লাস এখানে কত হচ্ছে, প্লাস এখানে 16টা H প্লাস। তো এখন দেখো যে 5টা সালফার ভালো করে দেখো, 5টা সালফার, তারপর প্লাস এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে দুইটা ম্যাঙ্গানিজ 2 প্লাস প্লাস এখানে 8 অণু পানি। তো এখন তো দর্শক আয়ন যোগ করে, তাহলে এখন দর্শক আয়ন যোগ করে, যে দর্শক আয়ন যোগ করে, তাহলে দর্শক আয়ন যদি যোগ করে, তাহলে দেখো 5টা, দেখো এই 5টা H2S প্লাস 2টা KMnO4 প্লাস এই যে দেখো 5 দুগুণে 10টা, আমার দরকার হচ্ছে 16টার মধ্যে 10টা অলরেডি হয়ে গেছে। 10টা যদি হয়ে যায়, S প্লাস 10টা হয়ে গেছে, এই জায়গাতেই টুইস্ট। 10টা যদি হয়ে যায়, তাহলে আমার লাগবে কোটা 6টা মানে 3টা সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে কাহিনী, আর কিছু না। তাহলে 5টা সালফার প্লাস ম্যাঙ্গানিজ সালফেট 2 অণু প্লাস 8 অণু পানি হবে, H2 হবে। এখন দেখো পটাশিয়াম সালফেট কয়টা হবে, দেখো পটাশিয়াম সালফেট, এই যে পটাশিয়াম সালফেট এখানে কয়টা আছে, এখানে হচ্ছে 2টা, তাহলে 2টা তাহলে ক্যাটো একটা পটাশিয়াম সালফেট হবে, দ্যাটস ইট। দেখো এই একটা সালফেট এখানে আর একটা সালফেট এখানে, তাহলে 3 অণু সালফেট মিলে গেছে। সো এইভাবে আমরা 2 মোল বিক্রিয়া করতেছে 5 মোলের সাথে, এইভাবে আমরা সমতা করতে পারবো, যে 2 মোল বিক্রিয়া করতেছে 5 মোলের সাথে, সমতাটা করতে পারবো। তাহলে কয়টা বিক্রিয়া শিখালাম, 4টা বিক্রিয়া শিখালাম। তাহলে এই 4টা আরো 4টা সেম কাহিনী। এবার দেখাবো আমরা আরেকটা, দেখো কনসেপ্টটা শুধু কয়টা ছাড়ে কয়টা গ্রহণ করে দেন, এটা যোজনী দ্বারা এটা যোজনী দ্বারা, তার মানে এটা যতটা গ্রহণ করছে এটা দিয়ে এটা গুণ করবে, এটাকে মানে সমতা করতে হবে, ইলেকট্রনের সমতা করতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। যদি এই ব্যাপারটা বুঝতে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এখন দেখো পঞ্চম নাম্বারটা আমি দেখাচ্ছি, পঞ্চম নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো, 5 নাম্বারটা একটু দেখো, ভালো করে দেখো, আর কিছু লাগবে না। দেখো এই H2C2O4 এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড যদি তোমার দেখো এই KMnO4 এর সাথে বিক্রিয়া করে প্লাস এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একসাথে থাকে, তাহলে একটু দেখো যে অক্সালিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, একটু মনে রাখবা, অক্সালিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ সালফেট হবে, তাহলে দেখো এরপরে বাকিটা পানি হবে, এই যে পানি হবে, দ্যাটস ইট। আর এখানে পটাশিয়াম সালফেট হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখন তুমি আমাকে বলো যে ছাড়ছে কয়টা, গ্রহণ করছে কয়টা, এটাই আমার জানা দরকার। দেখো এটা জারণ সংখ্যা হচ্ছে +3, পরে জারণ সংখ্যা +4 হয়ে যায়, এটা জারণ সংখ্যা হচ্ছে +7, পরে জারণ সংখ্যা +2 হয়ে যায়। সো এই কনসেপ্টটা বারবার একই জিনিস বারবার আসবে, আমি আবার বলছি একই জিনিস বারবার আসবে। এই সেম বিক্রিয়াটা আমরা যদি এখানে পরবর্তীতে করি, সেম কাহিনী। তাহলে দেখো জারণোদ্ধ বিক্রিয়া, দেখো জারণোদ্ধ বিক্রিয়াতে যদি যাই আমরা, জারণোদ্ধ বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো। এই জারণোদ্ধ বিক্রিয়াতে দেখো এই C2O4 2 মাইনাসটা, সে কিন্তু একটা কার্বন একটা ইলেকট্রন ছাড়ে, কারণ +3 থেকে +4 এ পরিণত হয়, তাহলে একটা কার্বন একটা ইলেকট্রন ছাড়বে। তো একটা কার্বন যদি একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে দুইটা কার্বন দুইটা ইলেকট্রন ছাড়বে, সে দুইটা ইলেকট্রন ছাড়বে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেখো দুইটা ইলেকট্রন ছাড়বে, তো ছেড়ে দেখো 2 মোল কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। ফাইন, এটা হচ্ছে আমাদের কাহিনী, মানে এখানে +3 এখানে হচ্ছে +4। ওকে ফাইন, জারণোদ্ধ বিক্রিয়া এটা লিখলাম। এবার দেখো বিজারণোদ্ধ বিক্রিয়া যদি আসি আমি, বিজারণোদ্ধ বিক্রিয়া দেখো, বিজারণোদ্ধ বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো, অর্ধ বিক্রিয়া একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এই ম্যাঙ্গানিজটা দেখ, এই MnO4 মাইনাসটা সে 5টা ইলেকট্রন গ্রহণ করে জানো, প্লাস অক্সিজেন হবে 8টা, হাইড্রোজেন হবে 8টা H প্লাস। দেন এবার আসো যে এই ম্যাঙ্গানিজ 2 প্লাসে পরিণত হবে, প্লাস 4 অণু পানি যে H2O তে পরিণত হবে। তো তাহলে এখন একটু দেখো, মানে কমন সেন্স খাটাবা। তো এখানে দেখো এই গ্রহণ করতেছে কয়টা, দেখো ভালো করে দেখো, এই গ্রহণ করতেছে, ছাড়তেছে 2টা, গ্রহণ করতেছে 5টা, তাহলে সমতা হচ্ছে না। তো সমতা করার জন্য কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে বা দিয়ে যে 5 দিয়ে C2O4 মাইনাস 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন, দেন 5 মোল কার্বন ডাইঅক্সাইড, দেন এটা এক সমীকরণ এক দাও, সমতাটা এইভাবে করো। দেন এবার তুমি দেখো এটাতে করো, তাহলে বা দিয়ে 2 দিয়ে গুণ করো এটাকে, তাহলে 2 দিয়ে 2 MnO4 প্লাস 10টা ইলেকট্রন প্লাস 16টা H প্লাস, বিক্রিয়া করলে 2টা Mn2 প্লাস 8 অণু পানি। তো এখন আমাকে বলো এটাকে 2 নং সমীকরণ দাও। এবার তুমি সমীকরণ 2টাকে যোগ করো,
এই হচ্ছে কাহিনী। 1+2 যে 1+2 যোগ করো, যোগ করো, যোগ করলে তখন তোমার কি আসছে দেখো, দেখো তোমার আছে 5টা C2O4 প্লাস 2টা MnO4 প্লাস এই জায়গাতে একটা কাহিনী দেখো, এই জায়গাতে KMnO4 মাইনাস, এটা 2 মাইনাস, ওকে ফাইন। সো এবার একটু দেখো এখানে দেখো 16টা H+ দেওয়ার পর দেন দেখো ম্যাঙ্গানিজ কয়টা হবে 2টা, তাহলে এখানে 5টা কার্বন ডাইঅক্সাইড হবে, 5টা কার্বন ডাইঅক্সাইড, 5 অণু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোল পানি Mn2 প্লাস এখানে 8 অণু দেখো H2O। এখন এটা যোগ করছো ফাইন, এবার হচ্ছে দর্শকায়ন যোগ করবা, যে দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করে। তো দর্শকায়ন যখন যোগ করবা তখন দেখো এই 10টা, এই যে 10টা দেখো এই তখন এখানে এই 5টা H2C2O4 H2C2O4 প্লাস 2টা KMnO4। এবার সব এই H+ কয়টা হবে, দ্যাটস দ্য পয়েন্ট। H+ কয়টা হবে দেখে একটু চিন্তা করো তো, H+ কয়টা হবে দেখো, অলরেডি 10টা চলে গেছে, 10টা H+ চলে গেছে, তাহলে আর কাছ থেকে তুমি দেখবা যে এটার ভিতরে H+ আছে কিনা। 10টা চলে গেছে, তাহলে আছে 16টা, 10টা চলে গেলে আর 6টা, তাহলে 3 অণু H2SO4 দেখো আগের মতোই। তাহলে 5টা কার্বন ডাইঅক্সাইড হবে, 5টা কার্বন ডাইঅক্সাইড প্লাস কে ম্যাঙ্গানিজের 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 8 অণু পানি প্লাস এখানে আমাদের কি লাগবে, প্লাস এখানে আমার লাগবে দেখো যে পটাশিয়াম সালফেট, যে পটাশিয়াম সালফেট 1 অণু পটাশিয়াম সালফেট আমার সমতা হয়ে গেছে। তাহলে দেখো 2 মোল 1 মোল বিক্রিয়া করে 2 মোল, তাহলে কয় মোল কয় মোলের সাথে বিক্রিয়া করে তুল্য সংখ্যা যদি জানা থাকে তাহলে তোমার জন্য পানির মতো সোজা, মানে একদম পানির মতো সোজা। তো এটা 2টি ইলেকট্রন ছাড়ে, তার তুল্য সংখ্যা 2, এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, মানে এটার যোজনী এর কাছে যাবে, এর যোজনী এর কাছে যাবে, তুল্য সংখ্যা। মানে এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে অ্যাকচুয়ালি কোনোটাই তোমাকে আটকাতে পারবে না, সোজা কথা। মানে অ্যাকচুয়ালি তোমাকে কোনোটা মানে কোনো অঙ্কতে বা কোনো কিছুতেই তোমাকে আটকাতে পারবে না, দ্যাটস দ্য পয়েন্ট। যদি বেসিকটা বুঝো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী, যদি কনসেপ্টটা বুঝো। এখন আসো ঠিক সেম বিক্রিয়া যদি আমি লিখি, মানে অপর পাশে লিখি, সেমটাই লিখবো দেখো, একদম সেমটা, একদম জাস্ট কিচ্ছু না। আমি জারণাত্মক বিক্রিয়াটা বিজারণাত্মক বিক্রিয়া সহ লিখতেছি, বিজারণাত্মক বিক্রিয়াটা দেখো একটু ভালো করে খেয়াল করো, জাস্ট এটা হুবহু আমি ওই পাশে নিচ্ছি। দেখো এটা নিলে তুমি দেখবা যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো এবার হচ্ছে আমরা 6ষ্ঠ নাম্বার ম্যাথ, 6ষ্ঠ নাম্বার দেখো একটু ভালো করে খেয়াল করো। আমি এটাকে একটু দিই, দেখো এটাকে আমি একটু, হ্যাঁ ওকে ফাইন। দেখো এখন দেখো জাস্ট এটার পরিবর্তে যে KMnO4 এর পরিবর্তে, এই যে KMnO4 এর পরিবর্তে আমি K2Cr2O7 দেবো, যে K2Cr2O7 দেবো। ঠিক সেম ভাবে এটা আমার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এখানে তখন এখানে ম্যাঙ্গানিজ সালফেট হবে না, এখানে ক্রোমিয়াম সালফেট হবে, যে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম যোজনী 3 আর সালফার যোজনী 2, শেষ। এই হচ্ছে কাহিনী। তো এখন আমাকে বলো যে এটা তো ঠিক থাকবে, এটা ঠিক থাকবে কেন? কারণ এখানে আমি জানি যে মানে এখানে আমার কি জানা আছে যে এটা 2টি ইলেকট্রন ছাড়ে, তাহলে এটা কয়টা গ্রহণ করে, যে Cr2O7টা 2 মাইনাসটা সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 14টা H+ হবে, 14টা H+। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, 14টা H+ যদি হয় তাহলে যে ক্রোমিয়াম 2 অণু ক্রোমিয়াম Cr3+ প্লাস এখানে 7 অণু পানি হবে, যে পানি হবে, দ্যাটস ইট। এখন দেখো একজনে গ্রহণ করছে 2টা, ছাড়ছে 2টা, গ্রহণ করছে 6টা, তাহলে সমতা মিলছে, মিলে নেই। তাহলে এই কারণে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে বা দিয়ে 3 দিয়ে যদি তুমি গুণ করো C2O4 2 মাইনাস 6টা ইলেকট্রন, তাহলে বিক্রিয়া করলে 6 অণু, সরি হ্যাঁ 6টা কার্বন ডাইঅক্সাইড হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমরা এটাকে কয় নং সমীকরণ দিতে পারবো, 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দেবো। তাহলে যদি 2 নং সমীকরণ দিই তাহলে তুমি একবার দেখো, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে এখানে দেখো প্লাস এই যে 1 + 2 যদি যোগ করো তাহলে দেখো যে 3 অণু C2O4 2 মাইনাস প্লাস এখানে Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H+ প্লাস 6টা কার্বন ডাইঅক্সাইড প্লাস 2টা ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু পানি। তাহলে এখনো দর্শকায়ন যোগ করে নি, তাহলে দর্শকায়নটা যোগ করো, দেখো দর্শকায়নটা যোগ করো, দর্শকায়ন দেখো দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন যোগ করো, যোগ করে, তাহলে দর্শকায়নটা যোগ করলে কীভাবে হবে দেখো, এই 3টা H2C2O4 প্লাস ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 K2Cr2O7 ওকে প্লাস দেখো এখানে 6টা অলরেডি আছে H+টা, তাহলে এখানে আছে 14টা, তাহলে 8টা লাগবে, তাহলে কয় অণু 4 অণু H2SO4 লাগবে, 4 অণু H2SO4 লাগবে, দ্যাটস ইট। তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড প্লাস 2টা ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু পানি,
দেখ সমতাটা হয়ে গেছে। আচ্ছা ক্রোমিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, দ্যাটস ইট। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি আবার বলছি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি আবার বলছি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো কনসেপ্টটা যদি যদি তুমি মাথায় রাখো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এনাফ ইজ এনাফ। সো দেখো এক মোল বিক্রিয়া, দেখো যে তুমি যদি বুঝো যে কয় মোলের সাথে বিক্রিয়া করে, এনাফ, আর কিচ্ছু লাগবে না তোমার। তাহলে তোমার অঙ্ক বলুক বা যে কোনো কিছু বলুক বা তোমাকে যেভাবে হোক না কেন কোনোভাবে আটকাতে পারবে না। এবার দেখো বাকি দুইটাও তোমাকে দেখাই। এটা কয় নাম্বার? 6 নাম্বার গেল। এটা 6 নাম্বার, এটা 6 নাম্বার গেল। 7 নাম্বার আসো। 7 নাম্বারটা সেম কাহিনী H2O2 সাথে। দেখো 7 নাম্বারটা আমি দেখাচ্ছি। 7 নাম্বারটাও তুমি পারবা। দেখো H2O2 প্লাস KMNO4 প্লাস H2SO4। তো একটু মনে রাখবা যে এটাও অম্লীয় দ্রবণে অক্সিজেনে পরিণত হয়, O2 পরিণত হয়। তো তাহলে এই অক্সিজেনের জারণ সংখ্যা এখানে কিন্তু -1 ছিল, পরে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা 0 হয়ে গেছে। খেয়াল করছো কিনা জানি না, দ্যাটস দ্য পয়েন্ট। আর এখানে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে, প্লাস পানি উৎপন্ন হবে, প্লাস পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, দ্যাটস ইট। তো এখন আমাকে বলো, এটা গ্রহণ করছে +7 আর এটা গ্রহণ করছে কত? +2। তো এখন দেখো জারণোদ্ধ বিক্রিয়াতে যদি তুমি আসো, জারণোদ্ধ বিক্রিয়াতে যদি তুমি আসো, জারণোদ্ধ বিক্রিয়া সেম বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি একদম পারো। তাহলে দেখো H2O2, তার মানে O2টাই লিখবো। এই যে O2টা 2- ওভারঅল চার্জ, সে দুইটি ইলেকট্রন ছাড়বে। তো দুইটি, কারণ একজন একটা ছাড়ে, দুজনে দুইটা ছাড়বে। তো ছাড়ে ও, তাহলে কি হবে বলো? ছেড়ে কিসে? অক্সিজেনে পরিণত হবে। তাহলে দেখো এবার দেখো এই MnO4 বিজারণোদ্ধ বিক্রিয়া সেম আগের মতো অদ্ধ বিক্রিয়া। তাহলে এ কি করে? এই MnO4- সে 5টা গ্রহণ করে, তুমি জানো। তো 5টা গ্রহণ করে সে কি, এই যে অক্সিজেন কটা? 4টা, তাহলে 8টা H+ থাকবে। বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ 2+ পরিণত হচ্ছে, আর এখানে 4 অণু পানিতে পরিণত হচ্ছে। তাহলে দেখো এখন দেখো গ্রহণ করে 5টা, ছাড়ে হচ্ছে 2টা। তাহলে সমতা যদি করতে চাই তাহলে একে কি দিয়ে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে O2 5, O2 2- 10টা ইলেকট্রন, তাহলে 5টা O2, তার মানে কি 1 নং সমীকরণ। এবার দেখো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বা দিয়ে 2 MnO4, মানে সমতাটাই ভাবে করে, প্লাস 10টা ইলেকট্রন প্লাস 16টা H+, বিক্রিয়া করলে 2টা Mn2 প্লাস এখানে 8 অণু পানি উৎপন্ন হবে। তাহলে 2 নং সমীকরণ দাও। এবার সমীকরণে 1 ও 2 যোগ করে দেখো, পানির মতো সোজা। সমীকরণে 1 ও 2 যোগ করে, তাহলে 5টা 1 + 2, তাহলে যে এখানে দেখো 5টা O2- প্লাস এখানে দেখো 2 MnO4- প্লাস এখানে দেখো 16টা H+, তারপর দেখো 5টা O2 প্লাস এখানে 2টা ম্যাঙ্গানিজ Mn2 প্লাস এখানে 8 অণু পানি H2O। তাহলে ম্যাঙ্গানিজটা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি একদম পানির মতো সোজা। তো এখন আসো দর্শকায়ন যোগ করো। তাহলে তোমার হিসাবটা কীভাবে আসবে দেখো। দর্শকায়ন যখন যোগ করবে, যে দর্শকায়ন যোগ করে একটু বেসিকটা, তাহলে 5টা H2O2 প্লাস এখানে 2টা KMnO4 প্লাস দেখো 5 দুগুণে 10টা হয়ে গেছে, তাহলে আর 6টা, তাহলে 3 অণু H2SO4 হবে। কারণ H2SO4 কেমনে ডিপেন্ড করবে কিসের উপর? H+টা কতটা অবশিষ্ট আছে তার উপর। তাহলে আগে থেকে তুমি দেখতে পাচ্ছ যে H2 এখানে থাকা 5 দুগুণে 10টা হয়ে গেছে, তাহলে আছে 16টা, তাহলে আর লাগবে 3 দুগুণে 6টা, তাহলে H2SO4। তাহলে বিক্রিয়া করলে যে 5টা, এই যে সালফার না, এটা 5 একটু মনে রাখবো, 5 অণু O2 প্লাস ম্যাঙ্গানিজ সালফেট, এই যে ম্যাঙ্গানিজ সালফেট 2 অণু প্লাস এখানে 8 অণু পানি হবে, প্লাস এখানে পটাশিয়াম সালফেট হবে। এনাফ, এই যে সমতা হয়ে গেছে। সো এইভাবে যদি করো, মানে 8 নাম্বারও সেম, কেন কয়টা ছাড়ছে কয়টা গ্রহণ করছে, এনাফ। তাহলে এইভাবে যদি করো, তোমাকে যেরকম ম্যাথ দেওয়া হোক না কেন কোনোভাবেই আটকাতে পারবে না। মানে এইভাবে যদি তুমি করো, আমি যেভাবে করতেছি এবার বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। এবার অঙ্কটা আমি শিখিয়ে দেবো, তাহলে আর কোনো ঝামেলা নেই। এখন আমি তোমাদেরকে অঙ্কটা একটু দেখাচ্ছি। আচ্ছা একটু অঙ্ক দেখাবো, ওকে ফাইন, আসো। এবার অঙ্কটা দেখানোর আগে কিন্তু বিজারণোদ্ধ বিক্রিয়া তো পারবে, এটা তো নিশ্চয়ই পারছো, আশা করি এটা পারছো। তাহলে CaO2 যদি হয় তাহলে এটাকে 3 দিয়ে গুণ হবে আর কি। যেহেতু CaO2 3টা 6টা গ্রহণ করে, এটা 2টা ছাড়ে, তাহলে সমতা করতে হলে 3 দিয়ে গুণ করে তখন এই নিয়মটা ফলো করবা, দ্যাটস ইট। 7 নাম্বারটা, ওকে ফাইন। এবার আসো আমি ম্যাথ করবো, যে সিকিউ সলভ করবো। দেখো সিকিউ সলভের মধ্যে প্রথমে আমি যাবো, একটু দেখো সিকিউ সলভেরটা একটু দেখো সবাই, একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হইলো, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। দেখো এই কোশ্চেনের দিকে তাকাও।
দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, দেখো একটু ভালো করে খেয়াল করো। কোশ্চেনটা আমি এখানে দিতেছি, সিকিউটা একদম ভালো করে দিচ্ছি, তুমি একদম করে দেবো তোমাকে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, উদ্দীপক লক্ষ্য করো, নিজের প্রশ্নগুলো আনসার দাও। লোহার টুকরা দিচ্ছি এখানে, একটু দেখো ভালো করে, দেখো সিকিউটা। জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে তোমাকে কোনোভাবেই আটকানো যাবে না, দ্যাটস ইট। এটা যদি তুমি বুঝতে পারো আর কি, কনসেপ্টটা দেখো, একটু দেখতে পারলে হবে, আর কিছু লাগবে না। দেখো দেখো এই কোশ্চেনের দিকে তাকাও। এই কোশ্চেনের দিকে তাকালে তুমি যেটা দেখতে পাবা, একটু উপরে তুললাম, ওকে ফাইন, ও ফাইন। দেখো লোহার টুকরা এখানে দেওয়া আছে, কার টুকরা দেওয়া আছে? লোহার টুকরা এখানে দেওয়া আছে, ভালো করে দেখতে পাচ্ছ এখানে লোহার টুকরা। তার মানে হচ্ছে আয়রন, এটা হচ্ছে আয়রন Fe, এই যে Fe পানির সাথে বিক্রিয়া করে Fe ইজ ফেরাস। তাহলে বি পাত্রে H2S চালনা করলে, তাহলে বি পাত্র কোনটা? এটা। তার মানে H2S এর সাথে, যে H2S এর সাথে KMnO4, দেখো H2S এর সাথে কার বিক্রিয়া বলো তো? KMnO4 এর বিক্রিয়া। দেখো H2S এর সাথে, এই H2S এর সাথে, দেখো H2S এর সাথে এই H2S, এটা প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস KMnO4 এইমাত্র করাইছি, জারণ বিজারণ অদ্য বিক্রিয়ার মাধ্যমে সমাধান করো। এইমাত্র করাইছি, পারবা তো? এইমাত্র করাইছি, জারণ বিজারণ অদ্য বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করো, শেষ। 2 নম্বরে তোমাকে এ পাত্রে এসিড যোগ করলে, দেখো এ পাত্রে যদি এসিড যোগ করো, তাহলে যোগকৃত লোহা বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে বলো তো? যোগকৃত লোহাটা বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে তোমাকে বিশ্লেষণ করতে বলছে। কি বলছে আবার বলো তো? যোগকৃত লোহাটা মানে এই লোহাটা বিশুদ্ধ কিনা তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আমি আবার বলছি, যোগকৃত মানে এখানে যে যোগ করা হয়েছে, এই যোগকৃত লোহাটা বিশুদ্ধ কিনা। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, এ পাত্রে এসিড যোগ করলে, যে এসিড যোগ করলে যোগকৃত লোহাটা বিশুদ্ধ কিনা, তার মানে এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এটা এটার সাথে বিক্রিয়া করে, সমতলে যে সমতলটা মাথায় রাখতে হবে, সমতলটা মাথায় রাখতে হবে, এটা এটার সাথে বিক্রিয়া করে। তো তাহলে এখন তুমি দেখো ঘ নাম্বার আমি যদি আনসার করি, দেখো ঘ নাম্বার যদি আনসার করি, তাহলে প্রথমে আমি সংশ্লিষ্ট বিক্রিয়া লিখবো। দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া, দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া আমি লিখলাম, বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া। তো সংশ্লিষ্ট বিক্রিয়া কোনটা? ফেরাসটাই, যে আয়রনটা সে H2SO4 এর সাথে যখন বিক্রিয়া করে, তখন দেখো ফেরাস সালফেট উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, দ্যাটস ইট। এটা এখন দেখো এই হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে, ইটস ওকে ফাইন। এবার তুমি দেখো এটা মানে এই এই জিনিসটা যখন বিক্রিয়া করছে, এখন দেখো এটা এটার সাথে বিক্রিয়া করবে। তো সুতরাং আমার বিক্রিয়াটা কেমন? বিক্রিয়াটা হবে, দেখো এই ফেরাস সালফেট, যে ফেরাস সালফেট প্লাস K2Cr2O7, যে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। দেখো তোমার অ্যাকচুয়ালি বিক্রিয়াটা লিখলে পারলো, না লিখলে সমস্যা নেই। কয় মোল কয় মোলের সাথে বিক্রিয়া করে? তুমি জানো যে 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে, একদম প্রথম বিক্রিয়াটা এরকম ছিল। তো প্লাস ফেরিক সালফেট হবে, এটা মুখস্থ অটোমেটিক্যালি পারা যাবে। দেখো 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে, তুমি যদি এটা না পারো তুমি লিখবে জানা আছে 1 মোল বিক্রিয়া করে 6 মোলের সাথে, দ্যাটস ইট। এটা লিখে দিলে হয়ে যাবে। প্লাস এখানে তুমি ক্রোমিয়াম সালফেট প্লাস এখানে পানি H2SO4, H2 পানি H2 প্লাস পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তো তুমি দেখো 1 মোল বিক্রিয়া করে, এই যে 1 মোল বিক্রিয়া, তো তুমি এখন লিখতে পারো যে 1 মোল, এই যে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্স টু 6 মোল আয়রন, এই যে 6 মোল আয়রন, এই যে 6 মোল আয়রন, মানে 6 মোল আয়রনটা তোমার এখানে, তুমি একটু খেয়াল করো যে 1 মোল 6 মোলের সাথে বিক্রিয়া করে, 1 মোল 6 মোলের সাথে বিক্রিয়া করে, এটা তাহলে মোলকে তুমি গ্রামে নিয়ে যাও, তাহলে 1 মোল সমান কি? ঘনমাত্রা ইন্টু আয়তন। তাহলে ঘনমাত্রা কত? ঘনমাত্রা মানে 1 মোল 1000, এই দেখো 1 লিটার, এই 1000 ml, আমি যদি 1 মোলার 1000 ml, 1000 ml, তাহলে ঘনমাত্রা ইন্টু আয়তন ইজ ইকুয়াল হচ্ছে মোল। তো মোলটাকে 1 লিটার ছিল, লিটারকে ml এ নিয়ে গেলাম অঙ্ক করার সুবিধার্থে, ইজ ইকুইভ্যালেন্স টু 6 ইন্টু 55.85 এই গ্রাম আয়রন, এই যে Fe2 প্লাস, মানে আয়রনটা হচ্ছে এটাই, লোহার টুকরো হচ্ছে এটা, মানে ফেরাস সালফেট পুরোটা লেখা লাগবে না, এটাই সমতুল, এই কারণে এটা লেখা যাবে। তো এখন আমাকে বলো যে বা দিয়ে যে 1 মোলার 1000 ml, যে 6 ইন্টু 55.85, তো তাহলে তোমার এখন কনসেপ্টটা কি বলো তো? এখানে আছে কত? 0.1 মোলার, দেখো 0.1 মোলার। তো তাহলে আর আয়তন কত আছে? 50 ml, যে 50 ml। তো তাহলে এখন আমাকে বলো যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, দেখো 0.1 মোল, তাহলে 0.1 মোল মানে 1 মোল থেকে 0.1 মোল, তাহলে গুণ আকারে যাবে। তাহলে দেখো এই যে 6 ইন্টু 55.85 ইন্টু 0.1, আর এটা যখন গুণ আকারে যাবে, তাহলে এটা 1 মোল যদি নিই, তাহলে 1000টা নিচে যাবে, যে 1000 নিচে যাবে, 1000 নিচে যাবে। কেন? 1 হয়ে এখানে একটা লাইন বাদ দিছি, 1 মোল করলে এটা 1000টা নিচে যাবে, আর 50টা উপরে যাবে, যে 50টা উপরে যাবে, দ্যাটস ইট। এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, এত গ্রাম, তো এখন যদি তুমি চিন্তা করো যে এত গ্রাম আয়রন, এই Fe2 প্লাস, তখন যদি তুমি ক্যালকুলেশন করো, যে আমি ক্যালকুলেশনটা নিই, ক্যালকুলেটরটা নিই, দেখো আমি ক্যালকুলেটর নিচ্ছি, ধরো একটা মিনিট ক্যালকুলেটর নিচ্ছি।
যেখানে যদি আমি ক্যালকুলেটরটা আনি, যে কোনো ক্যালকুলেটর, সিএল, তো ক্যালকুলেটরটা নিলাম, এই যে নিয়ে আমি এখন গুণ করে তোমাকে দেখালাম, তোমার সামনে দেখাই যে ক্যালকুলেটরটা নিলাম, নেওয়ার পরে আমার এখানে 6 ইন্টু, দেখো 6 ইন্টু 55.85 ইন্টু 0.1 ইন্টু 50 ভাগ 1000, যে ভাগ 1000, আচ্ছা 10,000 হয়ে গেছে না, 1000, এই যে 1000 সমান আমার এখানে 1.6755 গ্রাম। তো এখন আমাকে বলো, লোহা ছিল কত? 2 গ্রাম, কিন্তু লোহা অ্যাকচুয়ালি বিক্রিয়া করে কয় গ্রাম? 1.67 গ্রাম। তার মানে লোহাটা বিশুদ্ধ নয়, দ্যাটস ইট। লোহাটা বিশুদ্ধ কিনা যাচাই করতে বসে, তার মানে ছিল 2 গ্রাম কিন্তু আছে, তার মানে বিক্রিয়া করছে শতভাগ। বিক্রিয়া করা মানে কি? লোহাতে এতটুকুই লোহা ছিল, নাহলে তো বিক্রিয়া সম্পূর্ণ হইতো না। তো সুতরাং লোহা বিশুদ্ধ নয়, সুতরাং তোমার আনসার হবে সুতরাং লোহা বিশুদ্ধ নয়। যে লোহা বিশুদ্ধ নয়। তো লোহা যদি বিশুদ্ধ না হয়, তো এবার সুতরাং ভেজালের পরিমাণ, তাহলে ভেজালের পরিমাণ কত হবে? 2 থেকে 1.6755টা বিয়োগ দাও, তাহলে বিয়োগ 2 সমান এখানে কত? 0.3245। আবার মাইনাস লিখিও না, আমি তো এমনি ওই যেহেতু এটা ছোট মান, এটা বড় মান, এটা থেকে এটা বিয়োগ হবে, আমি উল্টা করছি আর কি, একই কথা, এত গ্রাম। তো এখন আমাকে বলো ভেজাল হচ্ছে এত গ্রাম, এই যে ভেজাল হচ্ছে এত গ্রাম, যে 55। তো এখন তুমি আমাকে বলো ভেজালের যদি যদি অঙ্ক বলে নাই যে এখানে ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলে নাই, এখানে কি বলছে ভেজালের শতকরা পরিমাণ? অনেক সময় ভেজালের শতকরা পরিমাণটা আসে। তো এক্সট্রা হিসেবে যদি আমি তোমাকে করাই দিই, এক্সট্রা হিসেবে যদি করাই দিই, তাহলে ভেজালের শতকরা পরিমাণটা কীভাবে হবে দেখো, একটু ভালো করে খেয়াল করবা, দ্যাটস ইট। তো এখানে তোমার মাথায় থাকবে যে ভেজালের শতকরা পরিমাণ, এই যে ভেজালের শতকরা পরিমাণ একটু বুঝে নিও। পরিমাণটা কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, যে ভেজালের শতকরা পরিমাণটা নিচে হচ্ছে আসল, মানে যেটা যতটুকু ছিল আর কি 2, আর ভেজাল হচ্ছে কত? 0.3245 ইন্টু 100% শেষ। তার মানে উপর হচ্ছে ভেজালের পরিমাণ, নিচে হচ্ছে যতটুকু ছিল যেগুলো 100, তাহলে 2 ভাগ, এখানে যে আমি ভাগ 2 দিই, তাহলে সমান কত? এত। তো ইন্টু 100, এই যে ইন্টু 100, এই যে 100 সমান কত? 16.225%, 16.225% ভেজালের পরিমাণ। দেখ, বিশুদ্ধতার পরিমাণও নির্ণয় করা যায়, বিশুদ্ধতার পরিমাণে যতটুকু আছে আর বিশুদ্ধ যতটুকু অতটুকু ইন্টু 100%, এটা ক্যালকুলেশনটা এইভাবে, মানে ভেজালের শতকরা পরিমাণটাও কি করা যায় বলো, বের করা যায়। সো এখানে তোমাকে এটা মাথায় রাখতে হবে। দেখো এবার আমরা একটু দেখবো যে 2023 সালের একটা প্রশ্ন, দেখো আমি একটু দেখাচ্ছি 2023 সালের প্রশ্ন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো 2023 সালের প্রশ্ন আমি দেখাচ্ছি। 2023 সালের এই কোশ্চেনের দিকে তাকাও। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2000 কততে আসছে, ঢাকা বোর্ড তো এবং রাজশাহী বোর্ডের সেম কোশ্চেনটা আসছে। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে পিডিএফ আকারে। সো তোমরা শুধু প্র্যাকটিস, মানে বেসিকটা দেখবে, আমি যা যা বলছি তাই, এর বাইরে কোনো কিছু নাই। তো এখানে দেখো প্রশ্নের দিকে তাকাও, ঢাকা বোর্ড 2022 এখানে আছে, ঢাকা বোর্ড 2000 কত বলে, যে ঢাকা বোর্ড 2022, একটু ভালো করে খেয়াল করো। এখন দেখো তোমরা নিজেরাই পারবা, আমি পারার দরকার নেই, তোমরা নিজেরাই পারবা। দেখো 10 গ্রাম আকরিকের লোহার পরিমাণ, লোহাতে আকরিকের পরিমাণ এখানে দেওয়া আছে, আর সালফিউরিক অ্যাসিড যোগ করার পর প্রাপ্ত দ্রবণ মানে 1 লিটার, মানে আয়তন হচ্ছে 1 লিটার। টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ দেওয়া আছে 1 ml টাইট্রেশন, তার মানে এতটুকু ব্যবহৃত হয়েছে। আবার বি দ্রবণে এত লিটার আছে, তার মানে উদ্দীপক পাত্র না দিয়ে এটাই দিয়েছে, দ্যাটস ইট। তো এখন বলছে উদ্দীপকে যে কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তো তাহলে তার মানে কার সাথে কার সমতা করবা? KMnO4 এর সাথে, যে KMnO4, এটা KMnO4, যে KMnO4 এর সাথে, যে KMnO4 যেটা দেওয়া আছে, যে KMnO4 এর সাথে তুমি কার বিক্রিয়া করবা? ফেরাস সালফেট। তার মানে বিক্রিয়াটা হবে ফেরাস সালফেট, এই যে গ নাম্বার বিক্রিয়াটা দেখো, গ নাম্বার কি হবে দেখো, ফেরাস সালফেট প্লাস KMnO4 প্লাস H2SO4, এই বিক্রিয়াটা সমতা বিধান করো, আয়ন ইলেকট্রন প্রতি সমতা করবা, যেটা করিয়েছি তোমাদেরকে দেখাই দিয়েছি, মানে আমি যা যা বলছি তাই, এর বাইরে কিছু আসবে না, মাথা রাখবা। তাহলে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে লোহার উৎপাদন বেশি লাভজনক হবে? তো তার মানে তোমাকে যেটা বের করতে হবে, 2টা প্রশ্ন বের করতে হবে, যে
ভেজালের পরিমাণ মানে শতকরা ভেজালের পরিমাণ যেটাতে বেশি সেটা লাভজনক না, আর যেটাতে ভেজালের পরিমাণ কম সেটা লাভজনক। দ্যাটস দ্য পয়েন্ট। তো তাহলে তুমি একটু চিন্তা করো যে লোহার পরিমাণ 10 গ্রাম আছে কিন্তু বিক্রিয়া করছে এত, তার মানে এখানে কতটুকু লোহা আছে বের করতে হবে। তো তুমি শতকরা প্রথম ক্ষেত্রে গ নাম্বার দেখো, প্রথম ক্ষেত্রে এই যে প্রথম ক্ষেত্রে বিক্রিয়াটা কি বলতো, এই যে 6 মোল এই যে বিক্রিয়া করে 5 মোল, 1 মোল। যে প্রথম ক্ষেত্রে তুমি বিক্রিয়াটা লিখতে চাইলে লিখতে পারো, আর না লিখলেও কোনো সমস্যা নেই, দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারো। তাহলে এখানে তুমি জানো যে প্রথম ক্ষেত্রে 1 মোল বিক্রিয়া করে, যে 1 মোল এই যে 1 মোল আয়রন, এই যে 1 মোল KMnO4 বিক্রিয়া করে ইজ ইকুইভ্যালেন্স টু 6 মোল এই যে 6 মোল ফেরাস Fe2+। একদম শর্টকাট, কোনো কথা, কারণ 1 মোল 5 মোল হবে, কারণ এটা তুল্য সংখ্যা 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা একটা ছাড়ে। তাহলে 1 মোল 5 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে পানির মতো সোজা। তাহলে বা দিয়ে তাহলে 1 মোল সমান কত, 1 মোলার 1000 ml, যে 1000 ml। কেন বলতো, ঘনমাত্রা, মোল সমান কি, ঘনমাত্রা ইন্টু আয়তন, আয়তনকে ml এককে নিয়ে গেলে এটা হলো। তো ইজ ইকুয়াল টু 5 ইন্টু 55.85 গ্রাম। একদম কোনো কথাবার্তা ছাড়া, একদম Fe2+, একদম মানে সরাসরি লিখবে, তুমি বেসিকটা শুধু লিখবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো এখন আমাকে বলো এখানে কত মোল দেওয়া আছে, কত মোল হচ্ছে 0.1 মোলার। তাহলে এখানে কত, 4 ml। একটা লাইন যদি তুমি বাড়াইতে পারো বাড়াও। তো তাহলে এখানে দেখো 0.1, তাহলে 5 ইন্টু 55.85 উপরে হবে, ইন্টু 0.1 উপরে 50 উপরে হবে, আর 1000টা নিচে আসবে। দেখ 1000টা নিচে আসবে। তো এবার দেখো এত গ্রাম আয়রন। তো এখন আমাকে বলো ছিল 10 গ্রাম, তো তাহলে আয়রন এখন তুমি কত গ্রাম পাইছো, তুমি ক্যালকুলেশন করো। যদি করো, এই ক্যালকুলেশন করলে তুমি দেখো একদম পানির মতো সোজা। ক্যালকুলেটর ব্যবহার করো, দেখো একদম কোনো কথাবার্তা ছাড়া ক্যালকুলেটর ব্যবহার করো। যে 5 ইন্টু, তুমি দেখো 5 ইন্টু 55.85 ইন্টু 0.1 সরি আমার ইন্টু হয়নি, যে ইন্টু এই যে ইন্টু 0.1 তার আবার ইন্টু এই যে ইন্টু 4 ইজ ইকুয়াল টু, এবার ভাগ দিয়ে তুমি 1000 একক দশক শতক হাজার সমান দাও, তাহলে কত, 0.117। ও মাই আল্লাহ, কত কম পরিমাণ। তার মানে দেখো এই যে মানে কত কম পরিমাণ, দেখো এখানে দেখো অনেক ছিল টাইট্রেশন করতে 4 ml 0.1। তার মানে কি টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ কত, 25 ml কত 0.1। তাহলে এখানে তুমি যে একটু মাথায় রাখতে হবে 25 ml এর মধ্যে মানে এটা থেকে 25 ml নিছো। তো তাহলে একটু চিন্তা করো যে 25 ml কিন্তু মানে ব্যবহার করছো, মানে এখানে 100 এতগুলো ব্যবহার করো না, 25 ml ব্যবহার করছো। আমি একটু হিসাব করে দেখাচ্ছি। তো তাহলে এখানে তোমার হিসাব হবে কত, 0.1117 গ্রাম আয়রন। তো এখন আমাকে বলো যে এত গ্রাম পাওয়া যায় কত, 25 ml থেকে পাওয়া যায় এত গ্রাম, সুতরাং 1000 ml থেকে পাওয়া যায় কত গ্রাম। তো সুতরাং তুমি লিখবা যে 25 ml থেকে 25 ml দ্রবণ থেকে 25 ml দ্রবণে পাওয়া যায় কত, 0.1117 গ্রাম কি পাওয়া যায় বলো, আয়রন Fe2+, Fe2+ আয়রন পাওয়া যায়। সুতরাং 25 ml এতটুকু পাওয়া যায়। সুতরাং আমাকে 1 ml কত, যে 1 ml হচ্ছে তখন উল্টে যাবে, তাহলে নিচে 25 হবে, উপরে 0.1117 গ্রাম আয়রন হবে Fe2+ এত গ্রাম। তো সুতরাং কত ml বলো, সুতরাং 1000 ml, যে 1000 ml পাওয়া যায়, 1000 ml Fe থাকে, এই যে Fe থাকে 1000 ml মানে এত। তো তাহলে এখানে নিচে 25 হবে, নিচে 25 উপরে 1000 ইন্টু 0.1117, উল্টে যাবে, আমি একটু পাশে দেখি। সুতরাং 1000 ml, যে 1000 ml মানে তার মানে কি এখানে বিক্রিয়া সম্পূর্ণ করা নাই, দ্যাটস ইট, যে সম্পূর্ণ বিক্রিয়াটা করা নাই, বিক্রিয়া 25 ml করছে, কি ml করছে 25 ml। তো তাহলে দেখো 25 ml পাওয়া যায়, 1000 ml পাওয়া যায় কতটুকু, নিচে হচ্ছে 25 উপরে 1000 ইন্টু 0.1117 এত গ্রাম Fe2+। তাহলে ইন্টু, তাহলে এখানে তুমি ইন্টু 1000 এটা ভাগ কত, ভাগ হচ্ছে 25 সমান কত, 4.46, যে দেখো 4.468 গ্রাম Fe2+। ছিল কয় গ্রাম, 10 গ্রাম, 10-এর ভিতরে এত পাইছো। ওকে ফাইন। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কয় মোলের সাথে বিক্রিয়া করে দেখো, যে 1 মোল বিক্রিয়া করবে 6 মোলের সাথে, তাহলে 1 মোল ইজ ইকুইভ্যালেন্স টু, দেখো 1
1 mole K2Cr2O7 এই যে K2Cr2O7 is equivalent to 6 mole Fe2 প্লাস। তো এখন আমাকে বলো তাহলে 1 মোল সমান হচ্ছে 1 মোলার ইন্টু 1000 ml, এই যে 1000 ml 1000 ml, তো তাহলে ইজ ইকুইভ্যালেন্স টু 6 ইন্টু মোল থেকে গ্রামে নিয়ে গেলে 55.85, তাহলে গ্রাম মোল থেকে গ্রামে নিয়ে গেলে 55.85। আয়রনের আণবিক ভর হচ্ছে 55.85 এত গ্রাম আয়রন Fe2 প্লাস। তো তাহলে এখন এক চিন্তা করো যে সুতরাং আমাকে বলো, সুতরাং তুমি দেখো একদম কমন সেন্স খাটাবা তাহলে তোমার জন্য সুবিধা হবে। কমন সেন্সটাকে আমি একটু দেখাচ্ছি। সুতরাং 1 মোলার ইজিগুলো কত হচ্ছে দেখো, সুতরাং এখানে কত দেওয়া আছে, কত মোল দেওয়া আছে দেখাচ্ছি একটু। এখানে হচ্ছে 12 0.02, তাহলে এখানে 0.02 আর এখানে হচ্ছে 12 ml, তাহলে হিসাবটা কি হবে দেখো 6 ইন্টু 55.85 ইন্টু 12 ইন্টু 0.02 আর ডিভাইড বাই 1000টা নিচে হবে দেখো এত গ্রাম আয়রন Fe2 প্লাস। তাহলে ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন যদি করি আমরা একটু দেখাচ্ছি, ক্যালকুলেশন যদি করি দেখো 6 ইন্টু দেখো 6 ইন্টু 55.85 ইন্টু 12 ইন্টু 0.02 মান বেরিয়েছে ভাগ 1000 এই যে 1000 সমান 0.08 সমান 0.0804, এটা লিখলে হবে এত গ্রাম। তো এটা 25, সুতরাং 25 ml পাওয়া যায়, 25 ml যেহেতু আমি ব্যবহার করছি কয় ml 25 ml এখানে লেখা আছে, এই যে ব্যবহার করছি কয় ml দেখো ভালো করে খেয়াল করো, ব্যবহার করছি কত ml, যে ব্যবহার করছি 25 ml। তো তাহলে 25 ml থাকে এত, 25 ml থাকে 0.0804 গ্রাম। সুতরাং 1 ml কত, যে 1 ml কত আয়রন Fe2 প্লাস আয়রন। তো তাহলে সুতরাং 1000 ml হচ্ছে 0.0804 ডিভাইড বাই 25, সুতরাং 1000 ml যে 1000 ml থাকে তাহলে এই যে 25 আর এখানে 0.0804 ইন্টু 1000 এত গ্রাম Fe2 প্লাস সমান কত বলো তো, সমান কত হচ্ছে, সমান আমরা ক্যালকুলেশন করি দেখি। ওকে ফাইন, আমরা এখন ক্যালকুলেশনটা করতেছি। ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এত তো 0.8 ইন্টু 1000 এত ভাগ কত, ভাগ হচ্ছে 25 সমান কত 3.2169 সমান 3.2169 এত গ্রাম আয়রন Fe2 প্লাস। তো এখন আমাকে বলো এটাতে পরিমাণ পাইছি বেশি, এটাতে পরিমাণ কম, সুতরাং কোনটা সুবিধাজনক, যে কোনটা লাভজনক হবে, তাহলে প্রথমটা উৎপাদন লাভজনক, সুতরাং প্রথমটি লাভজনক। সুতরাং এক কোম্পানি কি করছে, এক কোম্পানি, তো এখানে আমরা লিখবো সুতরাং এক কোম্পানির কোন আকরিক হতে, তাহলে আমরা এখানে লিখবো যে কোন কোম্পানির আকরিক হতে, তাহলে এক কোম্পানির আকরিক বেশি লাভজনক, এক কোম্পানি বেশি লাভ করবে, এক কোম্পানির উৎপাদন বেশি লাভজনক, এক কোম্পানির উৎপাদন বেশি লাভজনক, দ্যাটস দ্য পয়েন্ট। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমি আবারও বলছি, যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, যদি পুরো ব্যাপারটা যদি তোমার জন্য সহজ হয় তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। সোজা কথা হচ্ছে সেটা, বেসিকটা থাকবে তারপর তুমি কনসেপচুয়াল পড়বা, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ওকে, সো বেসিকটা প্রতি জোর দিবা। তারপর দেখো এই পরের কোশ্চেনটা দেখো সেম, এই যে এক কোম্পানি আকরিক খেতে বেশি লাভজনক, পার্সেন্টেজ দরকার নাই, উভয় যেহেতু 10 গ্রাম আছে, দেখো এখানে 4 আর এখানে 10, সুতরাং তোমাকে এত ইচ্ছা কাহিনী দরকার নাই। দেখো এখানেও সেম কাহিনী, যে এ ও বি পাত্র, তাহলে এ হচ্ছে দেখো এই যে এখানে আমরা পড়াইছি যে অক্সালিক অ্যাসিড, দেন এ পাত্র বি পাত্র এর দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে কোনো নির্দেশক উপযোগী আছে। এটা তো অ্যাসিড ক্ষার, অ্যাসিড এবং ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, এটার দরকার নেই, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, এটা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষারের কথা বলছে, গতকাল পড়াছিলাম। তাহলে দেখো এখানে এই দুইটাই তুমি বেশি করে পড়ো। দেখো এখানে যে H2O2, এই দেখো এই সালফিউরিক অ্যাসিড আছে, H2O2 আছে, কেমন এইমাত্র করাইছি তোমাদেরকে। তার উদ্দীপকে উদ্দীপকে বিক্রিয়াটি সমতা বিধান করো, দেখছো কিনা পানির মতো সোজা, সমতা বিধান করো, সমতা বিধানটা আসবে আর এখানে একটার সাথে একটা রিলেটেডলি প্রশ্ন আসবে। তো আমার মনে হয় এগুলো তোমরা পারবা। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরকে আলাদা করে কি তোমাদের জন্য কি উদ্দীপকগুলোকে আলাদা করে নেওয়ার দরকার আছে কিনা, যদি থাকে আমি নেব, তোমরা একটু কমেন্ট করে জানাইও। আর আরেকটা বিষয় হচ্ছে যে
এই যে টপিকগুলো পড়িয়েছি এর বাইরে কোনো কিছু আসবে না। সো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর এই শিটটা তো পেয়ে যাবো, আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে যতগুলো বোর্ডের প্রশ্ন ক খ সবগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা পড়তে পারো। আর আমি যা যা পড়াচ্ছি এইগুলো, এই টপিকগুলো বাছাই করে পড়বে, এর বাইরে পড়ার দরকার নেই। সো ক্লাসটা করবা, ভালো করে পড়বা, ইনশাল্লাহ কামিয়াব হবা। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।